আমি আমার আইডেন্টিটি দিয়ে আর কি মানে আর কি শুরু করতেছি। আমার নাম হচ্ছে নূর আহমেদ খান। আমি আমি হেসিসি প্রজেক্ট প্রজেক্ট সেফটি কোঅর্ডিনেটর হিসাবে আছি, এনএমডিসি প্রজেক্ট। এখানে সৌদি আরবে নিউ নিউ মুরাব্বা ডাউনটাউন তৈরি হচ্ছে ইনশাল্লাহ। তো এটা একটা হেভি একটা মেসিভ একটা প্রজেক্ট। তো আপনাদের দোয়ায় আমি এখানে এখন আর কি আছি প্রজেক্ট সেফটি কোঅর্ডিনেটর হিসাবে। এর আগে আমি পদ্মা সেতু পদ্মা সেতুতে ছিলাম, এবং হজরত শাহজালাল থার্ড টার্মিনাল প্রজেক্টে ছিলাম ইনশাল্লাহ। সিঙ্গাপুরে ছিলাম 10 বছর। তো আমরা চাই যে আসলে আমরা যা নিজেরা যা মানে অ্যাচিভ করছি ইনশাল্লাহ, এবং আমাদের আর কি অ্যাচিভমেন্টটা আমরা আর কি সকলের সাথে আর কি শেয়ার, মানে যদি আর কি শেয়ার করি, তাহলে হয়তো বা আমাদের আমাদের থেকে অনেক কিছু আর কি বেটার আউটপুট আপনাদের ভিতর থেকে বের হয়ে আসবে। এবং আপনারা অবশ্যই, আমরা যে কাজগুলো কমপ্লিট করতে পারিনি আপনারা হয়তো বা এই কাজগুলো সুন্দরভাবে আপনারা কমপ্লিট করে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। তো এটাই আমার আর কি প্রারম্ভিক আর কি বক্তব্য। কাইন্ডলি যদি আপনারা আপনাদের কি পরিচয় দেন তাহলে একটু কি সুবিধা হয়। ওকে, প্লিজ। নূর আহমেদ খান আসসালাম। সাহেব, আমি জিয়াউল আবেদিন বলছিলাম। একটু আপনি যদি কারোর নাম দিয়ে জিজ্ঞেস করেন তাহলে সবাই একে আচ্ছা একে বললো, আচ্ছা, নাহলে কে কোন বলবে এটা বেটার হয় আর কি, বুঝছেন না? শিওর, সমস্যা নেই। এমডি রেজা মিয়া, রেজা ভাই, প্লিজ লেট ইউ শেয়ার ইন ইউর ইন্ট্রোডিউসিং। রেজা, এমডি রেজা। উনি মনে হয় শুনতে পাচ্ছেন কিনা। আমি ওকে, এবিএম রেজা বলছিলাম। যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, হবিগঞ্জ, মাধবপুর। গ্রেট। আপনি ওখানে কি কি করতেছেন? আমি এখানে অ্যাডমিন ম্যানেজার হিসেবে আছি। গ্রেট, ঠিক যমুনা আছে। হাইটেক স্পিনিং মিলস ও লিমিটেড। আচ্ছা আচ্ছা, গ্রেট। তারপর এমডি আতিয়ার রহমান। জি, এমডি আসসালামু আলাইকুম। আতিয়ার রহমান। ইয়া। আতাউর রহমান, আছি গাজীপুরে আসসালামু একটা আলাইকুম স্যার। কোম্পানিতে প্লাস্টার্স লিমিটেড ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা আচ্ছা, great. ফরিদ উদ্দিন, ফরিদ উদ্দিন। আসসালামু আলাইকুম ভাই, আমি এমএসসিটি তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। গ্রেট। জিয়াউল আবিদিন। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবাইকে। আসসালাম। আমি বেসিক্যালি আছি আপনার লঙ্কা বাংলা ফাইন্যান্সে। এখানে আমি প্রকিউরমেন্টের হেড হিসেবে আছি, পার্চেস হেড হিসেবে। তো আমি জাস্ট আমার সেলফ ইন্টারেস্ট থেকে এইচএসই হেলথ সেফটি এনভায়রনমেন্ট নিয়ে আমার কিছু কাজ হয়েছে। আমি যখন গ্রামীণ ফোনে ছিলাম ওইখানকার ইয়াতে, প্লাস আমার এই লঙ্কা বাংলা ফাইন্যান্সের কিছু জিনিস আমরা মেনটেন করার চেষ্টা করি। তো যদিও এটা আমার অংশ ডাইরেক্ট দেখে না পারচেজ, তারপরেও আমি নিজের ইন্টারেস্ট থেকে নিজের নলেজটা একটু এনরিচ করার জন্য আপনাদের সাথে এখানে দেখা হওয়া। সো হোপফুলি আমি আশাবাদী যে জিনিসটা আমি আপনাদের কাছ থেকে পাবো। সো লুকিং ফরওয়ার্ড ইনশাল্লাহ, পজিটিভলি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, সুপার, এক্সিলেন্ট। সবারই মানে এই ধরনের আর কি পজিটিভ অ্যাপ্রোচমেন্ট নিয়ে অবশ্যই আর কি এগিয়ে আসা উচিত। আমাদের সবকিছুই কিছু না কিছু আমাদের জানার কি দরকার, কখন যে আর কি কোনটা মানে কোথায় আর কি কাজে লাগবে সেই সম্পর্কে আমরা হয়তো বা কেউ 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 হয়তো বা সেটা আর কি জানি না। আসলে অ্যাবসলিউটলি, এটা, অ্যাবসলিউটলি। হ্যাঁ, এটা হচ্ছে হেসিসি ডিপার্টমেন্ট, হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট। সো এনভায়রনমেন্ট পার্ট ডেফিনেটলি প্রতিটা ফ্যামিলিতে আছে। এবং হেলথ, আপনার যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনার যদি বেসিক নলেজটা থাকে তাহলে ইনশাল্লাহ তাহলে আর কি সেই ক্ষেত্রে আপনি ওখান থেকে ওভারকাম হয়ে আসতে পারেন। তো ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা ডিটেলস আর কি কথা বলবো। তো এসবি মাল্টিমিডিয়া, অ্যাকচুয়ালি নামটা হলে ভালো হতো। নো প্রবলেম। এসবি মাল্টিমিডিয়া, আপনার সম্পর্কে কাইন্ডলি একটু বলেন। এসবি মাল্টিমিডিয়া। উনি মনে হয় নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে। তাহলে এমডি আসাদুজ্জামান ভাই।
যদি আমরা কাইন্ডলি একে অপরের আইডেন্টিটা আর কি শেয়ার করি তাহলে হয়তো সুবিধা হবে, তাহলে আমরা হয়তো একে অপরকে আর কি জানতে পারবো, এবং ওইটার উপর বেস করে আমরা আমাদের আহ, সামনে ইনফরমেশন গুলো আমরা ইনশাল্লাহ আর কি ফোকাস করব। আমরা কে কোন ট্রেডে আছি আসলে, মানে হয়তোবা আমরা ভিন্ন ট্রেডে আছি, আমাদের ট্রেড গুলো হয়তোবা অনেকে প্ল্যান করতেছে যে হয়তোবা ট্রেড গুলো চেঞ্জ করা দরকার, হয়তো এতে আমরা ইনশাল্লাহ উপকৃত হব। আহ এমডি রাশিদুল ইসলাম, জি, শুনতে পাচ্ছি। জি কাইন্ডলি যদি আপনার সম্পর্কে শর্টলি জাস্ট 1 মিনিটে কাইন্ডলি একটু শেয়ার করেন। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম। আমি ফায়ার সেফটি অফিসার হিসেবে জয় অটো গার্মেন্টসে কর্মরত আছি বর্তমানে। আমার হোম হ্যাঁ, ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। কারেন্ট কারেন্ট লোকেশন নারায়ণগঞ্জ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব ভালো। এমডি তানভীর হোসেন, রবি উদ্দিন মোহন, রাকিবুল ইসলাম। হ্যাঁ প্লিজ, whoever হ্যালো। the here hand raise, please you can share something. Yeah, জি, hello. আমি তানভীর হোসেন বলছি। আমি যমুনা হাইটেক ফেব্রিক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি। কেমিক্যাল ম্যানেজমেন্টে আমি দেখছি আর কি এখানে। Great, great. ওকে, অলমোস্ট আমরা সবাই আমাদের একে অপরের সাথে আমরা কি ইন্ট্রোডিউস হলাম, যে এখানে আসলে সবাই অত্যন্ত আর কি প্রফেশনাল, যে যার স্টেজ থেকে। And আশা করি ইনশাল্লাহ আমার কথাটা কি শোনা যায়, কথাটা কি শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? আচ্ছা, জি, আসসালামু শোনা আলাইকুম স্যার। যাচ্ছে। হ্যাঁ, জি, ওয়ালাইকুম ক্লিয়ার, আসসালাম। বলেন। স্যার, আমার নাম মোহাম্মদ আতিয়ার রহমান আতিক। আমি সিনিয়র এক্সিকিউটিভ কমপ্লায়েন্স হিসেবে আছি সেতারা গ্রুপে। আমার পার্মানেন্ট অ্যাড্রেস হলো রংপুর। বর্তমানে আছি আমি ঢাকা আশুলিয়া। Oh, great. It's also my dream job. No problem. It is the one of the important department. Inshallah, you will be a success there. Inshallah. থ্যাংক ইউ স্যার। So, okay. Already আমরা একে অপরের সাথে আহ, আহ, মানে কি মিট মিট হলাম। তো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে যে স্টেজে জব করি না কেন, যে যে পোস্টে জব করি না কেন, যে যে সেক্টরে জব করি না কেন, আমাদের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা, হ্যাঁ, মমিনুল ভাই, হ্যাঁ প্লিজ, প্লিজ প্লিজ বলুন, মিস্টার মমিনুল। আমার নাম মোহাম্মদ মোহাম্মদ ইসলাম। জি জি হ্যাঁ, বলুন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম। আমি হ্যাঁ, নতুন ফায়ারম্যান হিসেবে একটা প্রতিষ্ঠানে যুক্ত আছি। অনলি 4 মাস হচ্ছে আর কি। আমি বর্তমানে আছি নরসিংদীতে, আর আমার দেশের বাসা ওকে, দিনাজপুর ডিস্ট্রিক্ট। গ্রেট, খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম। অ্যাকচুয়ালি আজকে আমরা যে আর কি টপিকসে এখানে আসছি, যে এটা হচ্ছে একটা কনস্ট্রাকশনাল সেক্টর। কনস্ট্রাকশনাল সেক্টর এটা খুবই একটা ইম্পর্টেন্ট আর কি সেক্টর, এবং এটা আর কি যথেষ্ট, মানে আর কি এটা কি র্যাপিডলি খুবই মানে আর কি অগ্রসর হচ্ছে, কারণ প্রতিটা দেশে মানে গ্রামীণ অর্থনীতি থেকে আস্তে আস্তে ওরা আর কি বের হয়ে আসতেছে। তো বের হয়ে আসার আর কি কারণে মানে বিভিন্ন বিভিন্ন ধরনের হাই রাইজ বিল্ডিং, মিল, ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন, এবং কি আহ, শুভম সাহা, আহ, এ- এখানে আমি একটা বিষয় শেয়ার করি। যদি যদি আপনারা কেউ কোনো কথা বলতে চান, সমস্যা নেই, সেক্ষেত্রে আপনাদের যদি কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন। সেক্ষেত্রে আমরা আমরা যদি একসাথে যদি সবাই নক করি তাহলে আর কি হয়তো বা কি, যে আমাদের মূল থিমটা আমরা আর কি এখানে আর কি শেয়ার করতে পারবো না, এক্সপোজ করতে পারবো না। সমস্যা নেই। আমাদের আমাদের সেশন এখানে দুটো, একটা একটা সরি তিনটা। একটা প্রথম হচ্ছে ইন্ট্রোডিউসিং সেরেমনি, তারপর হচ্ছে আমাদের আমরা আমাদের যে সিলেক্টেড যে আর কি টপিকস গুলো আমরা শেয়ার করব, তারপরে হচ্ছে কোশ্চেনারি পর্ব। যদি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে টপিকস রিলেটেড, সেই ক্ষেত্রে আই উইল এক্সপ্লেন প্রপারলি ইনশাআল্লাহ।
নো প্রবলেম। আর আপনারা কাইন্ডলি যদি একটু মিউট করে রাখেন তাহলে একটু সুবিধা হয় আর কি, যদি একটু মিউট করে শোনেন। তো ওকে, আমরা আমরা মূলত আমাদের কনস্ট্রাকশনাল সেক্টর নিয়ে আজকে আর কি কথা বলবো, স্পেসিফাইড টপিকস। কনস্ট্রাকশনাল সেক্টর খুবই একটা আর কি গুরুত্বপূর্ণ বর্তমান আর কি প্রেক্ষাপটে, কারণ আমাদের গ্রামীণ অর্থনীতি দ্রুতই নগরায়নের দিকে আর কি চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কনস্ট্রাকশন সেক্টর একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তো প্রথমত এখন যে সমস্ত দেশ আর কি ডেভেলপ করতেছে, যেমন আপনি আর কি যদি এশিয়া মহাদেশের দিকে তাকান, এশিয়ার দিকে আর কি তাকালে আপনি স্পষ্টতই আর কি দেখতে পারবেন যে সিঙ্গাপুর, কোরিয়া, জাপান, চায়না, এবং যদি আপনি নিয়ারলি যদি ইন্ডিয়ার কথা বলেন, বাংলাদেশ অলসো ডেফিনেটলি, এবং আপনি যদি আর কি সৌদি আরবের দিকে তাকান, সৌদি আরব, কাতার। তো প্রতিটা দেশেই কনস্ট্রাকশন আর কি সেক্টরে প্রচুর প্রচুর ডিমান্ড এবং প্রচুর আর কি সুযোগ আছে, কাজের অপরচুনিটি আছে। তো এই কাজের আহ কাইন্ডলি যদি আনমিউট মিউট করে রাখেন মাসুমা, প্লিজ, কাইন্ডলি। হ্যাঁ, তো আমাদের কনস্ট্রাকশন সেক্টরে কাজের যথেষ্ট অপরচুনিটি আছে, কিন্তু এখানে কাজটা যথেষ্ট রিস্কি। তো এই এই সেক্টরটাতে যদি সাকসেসফুলি কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার প্রশিক্ষণের প্রয়োজনীয়তা যথেষ্ট আছে। এখন এখন যদি কেউ যদি আর কি ম্যানেজমেন্ট লেভেলে জব করতে চান, সেক্ষেত্রে অবশ্যই যারা ইঞ্জিনিয়ার লেভেল আছেন এখানে, যেমন সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, আর্কিটেকচার, হোয়াট এভার, ট্রিপলি, প্রত্যেকেরই এখানে যথেষ্ট ভালো সুযোগ এবং অপরচুনিটি আছে যে আপনাকে মেধাটাকে এখানে সুন্দরভাবে এখানে উপস্থাপন আর কি করার জন্য। তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রতিটা মানুষকে মূলত তিনটা উপায়ে নিজেকে গড়ে তুলতে হয়। ফার্স্ট উপায় হচ্ছে তার একাডেমিক কোয়ালিফিকেশন আপনাকে ফুলফিল করতে হবে। এবং নাম্বার টু, আপনি যখন একাডেমিক কোয়ালিফিকেশন এখানে আর কি সাকসেসফুলি কমপ্লিট করবেন, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি আমাদেরকে যে টেকনিক্যাল যে কোয়ালিফিকেশন আছে, আইদার আইদার এখানে হতে পারে শর্ট কোর্স, আইদার হতে পারে লং কোর্স, মানে প্রফেশনাল যে ডিগ্রি গুলো আছে, এই লেখাপড়ার পাশাপাশি বা লেখাপড়া শেষ করে এই ডিগ্রি গুলো নিতে হবে। এখন আপনি আপনি যদি কোথাও জব করতে চান, প্রথমে ওরা আপনার দেখবে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, তারপর ওরা আপনাকে দেখবে যে যে ফিল্ডে আপনি জব করতে আসছেন ওই ফিল্ড রিলেটেড আপনার কোনো টেকনিক্যাল মানে আর কি কারিগরি শিক্ষা আছে কিনা বা ট্রেনিং আছে কিনা। কারণ একটা মানুষ পড়াশোনারত অবস্থাতেই সে কখনো প্রশিক্ষণ নিতে পারে না, তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে না। কিন্তু আপনার যদি শুধু একাডেমিক কোয়ালিফিকেশন থাকে, সেক্ষেত্রে যদি আপনার যদি কোনো টেকনিক্যাল ওই কর্মভিত্তিক টেকনিক্যাল শিক্ষাটা না থাকে, এক্সপিরিয়েন্স আমি বাদ দিলাম, সেই ক্ষেত্রে আপনার সিভির গ্রহণযোগ্যতা সেই ক্ষেত্রে অনেকটাই কমে যায়। তো এই জন্যই বলা যে আমাদের দেশে আগে এই সমস্ত প্রশিক্ষণ ইনস্টিটিউট গুলা ছিল না। প্রশিক্ষণ ইনস্টিটিউট গুলা ছিল কোরিয়াতে, ছিল জাপানে, ছিল তারপরে আমেরিকাতে, ছিল ইউকেতে ছিল। তো এখন আস্তে আস্তে সেটা পর্যায়ক্রমে সারা পৃথিবীতে স্প্রেড হচ্ছে, এটা আমাদের জন্য ডেফিনেটলি গুড লাক। আমি যখন সেফটি ইঞ্জিনিয়ার হিসাবে স্যামক্রপে জয়েন করছি সিঙ্গাপুরে, তখন আমার কোনো টেকনিক্যাল নলেজ ছিল না। আমি শুধুমাত্র আমার একাডেমিক কোয়ালিফিকেশন শেষ করে ওখানে আমি জয়েন করছি। কিন্তু ওখানে যাওয়ার পরে আমি দেখলাম যে আমি কতই না দুর্বল, মানে আমার কোনো নলেজ ছিল না। তখন আমার কোম্পানি আমাকে বিভিন্ন কোর্সে পাঠায়, লং টাইম, শর্ট টাইম, কারিগরি ডিপ্লোমা, ওগুলা কমপ্লিট করানোর পরে আমি আমি আহ, মানে নিজের পজিশনে আসতে পারছি। তো এই কথাগুলো আসলে আমার ট্রেনিং এর বাইরের কথা। এই কথাগুলো আমি এই কারণে বললাম যে আমাদের ড্রিম থাকে আমরা সবাই ভালো জব করব, এবং অবশ্যই আমরা আমাদের যে পোস্ট আছে এই পোস্ট থেকে আমরা ভালো কিছু ডিজার্ভ করি। যদি আপনি ভালো কিছু ডিজার্ভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার একাডেমিক লেখাপড়ার পাশাপাশি আপনাকে টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হতে হবে, মানে কর্মভিত্তিক যে সংস্থায় আপনি ঢুকবেন ওইটার সাথে সংশ্লিষ্ট যে প্রশিক্ষণগুলো আছে এই প্রশিক্ষণগুলো আপনাকে নিতে হবে।
তো আমি মনে হয় একটু বড় করে ফেলছি। আপনারা সবাই বড় হচ্ছেন না তো? হ্যালো, হ্যালো, না এনিওয়ান না, প্লিজ? ওকে, ফাইন, স্যার না ঠিক বলেন আছে। বলেন। থ্যাংক ইউ। দেখুন, আমাদের পদ্মা সেতু এটা আমাদের একটা স্বপ্নের একটা কি প্রজেক্ট ছিল, তাই না? তো তো এই পদ্মা সেতুতে আমরা সাকসেসফুলি এটা শেষ করে আসছি মাশাল্লাহ। ওখানে আমি অ্যাসিস্ট্যান্ট সেফটি ম্যানেজার হিসাবে ছিলাম। পদ্মা সেতুর উপর দিয়ে যে পিভিআর এলপি প্রজেক্ট, পদ্মা সেতুর উপর দিয়ে যে ট্রেন লাইনার কি প্রজেক্টটা গেছে ঢাকা থেকে যশোর পর্যন্ত, ওটার আমি অ্যাসিস্ট্যান্ট সেফটি ম্যানেজার ছিলাম। ইনশাল্লাহ মোটামুটি সাকসেসফুলি শেষ করছি। তো দ্যাট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। যদি আমাদের দেশের শিক্ষিত ছেলেরা, যদি আমাদের দেশের বড় বড় কর্পোরেট জগতে যদি জব করতে না পারে, ওরা যদি নিজেদের নলেজটাকে ডেভেলপ করতে না পারে, তাহলে অবশ্যই ইন্ডিয়া থেকে লোকজন হায়ার করে আনা হবে। এবং ওরা ওই পোস্টে জব করে ওরা আমাদের দেশের যে টাকাগুলো, আমাদের দেশের যে মানে আর কি লোকজন যে কষ্ট করে বিদেশ থেকে যে ফরেন কারেন্সি গুলো নিয়ে আসে, এই কারেন্সি গুলোকে আমাদেরকে বহির্বিশ্বের কাছে দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ইকোনমি আরো ফল করবে। তো আমাদেরকে এই জন্য আরো অনেক বেশি টেকনিক্যালি শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা যে যে একাডেমিক্যালি পড়াশোনা করি না কেন, আমি যে কর্মক্ষেত্রে আছি ওই কর্মক্ষেত্রকে বেস করে যে কোর্স গুলো থাকে, যে ইনস্টিটিউট গুলো করায়, ওদের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করব যেন আমরা আস্তে আস্তে কোর্স গুলা কমপ্লিট করে ফেলি এবং আমাদের সিভিটাকে বাড়ি করি। এই সিভির উপর ভিত্তি করে এবং আপনার নলেজের উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আপনি আপনার নিজেকে যথেষ্ট আপগ্রেড করতে পারবেন। আর তা না হলে আমরা প্রথমে সিঙ্গাপুর থেকে মেট্রো রেল থেকে পদ্মা সেতু থেকে হযরত শাহজালাল টার্মিনাল, এখন তো বিদেশে আবার। তো ইনশাল্লাহ যে আমি যতটুকু অগ্রসর হয়েছি, আপনাদের ভিতর থেকে আপনারা আরো অনেক দূরে আর কি চলে যাবেন, যে দূর একদিন আমরা আমাদের দেশকে লিডিং দিব। আমরা বহির্বিশ্ব থেকে কোনো টেকনিক্যাল পার্সন আনবো না, আমরা নিজেরাই নিজেদেরকে এখানে আমরা নিজেদের ব্রেন দিয়ে আমরা সমস্ত কাজ সেফলি নিরাপদে আমরা সম্পন্ন করব। প্রেজেন্টেশন স্পেশালি আমি এখানে আমি আগে বলছি এটা কনস্ট্রাকশন। আমাদের ডিপার্টমেন্টের নাম হচ্ছে HSE, হেলথ সেফটি এবং এনভায়রনমেন্ট। সো হেলথ সেফটি এবং এনভায়রনমেন্ট তিনটা কাজই কনস্ট্রাকশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি যদি প্রথমে হেলথ দিয়া বলি, আপনি যদি শারীরিকভাবে ফিট না হন, তাহলে আপনি কখনোই কনস্ট্রাকশনে আপনি জব করতে পারবেন না। আপনার প্রতিটা আপনার ফিজিক্যাল লাইন্স, ইনার অ্যান্ড আউটার পার্ট ডেফিনেটলি শুড বি কোয়াইট ফিট, দেন অনলি ইউ ক্যান স্টার্ট ইউর এনি ওয়ার্কস। সো সো হোয়াট ইউ শুড টু ডু, এখানে একটা স্লাইড দেওয়া আছে, কাইন্ডলি যদি আর কি চেক করেন। এখানে কি বলছে? স্টার্ট ইউর ডে বাই, হ্যাঁ, ওয়ারিং প্রপার পিপিই। পিপিই মিনস পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। সো এখানে পিপিই বলতে মানে কি বলছে? আমরা আমাদের মাথা, আমাদের শরীর, এটা কোনো মেটাল ধাতু না যে কোনো কিছুর সাথে হিট করলে ওই ধাতুটা ভেঙে যাবে, আমরা সেফ থাকবো। রাইট ব্রাদার? কাইন্ডলি যদি আপনারা রেসপন্স করেন মাঝে মধ্যে, আমার বলতে সুবিধা হবে। হ্যাঁ, জি জি, অবশ্যই অবশ্যই। দেখুন ইয়েস আমাদের প্লিজ শরীরটা ক্যারি অন। যথেষ্ট যথেষ্ট সফিস্টিকেটেড। তো সেই ক্ষেত্রে আমরা আজ থেকে 10 বছর আগেও বা 5 বছর আগেও আমরা জানতাম না হেলমেট কি বা হেলমেট কি জন্য ব্যবহার করা হয়। আমাদের যে মাথার মাঝে যে নার্ভ সিস্টেম গুলো আছে এগুলো খুবই সফিস্টিকেটেড। এখানে হেলমেট পরা এই কারণে হয়েছে, আপনি যখন কনস্ট্রাকশন, এগুলো হলো লোহা, ইট, কাঠ, পাথর, স্লিপারি হ্যাজার্ড, মানে যত প্রকার ঝুঁকি এবং রিস্ক থাকে সমস্ত কিছুই ওই কনস্ট্রাকশন জগতের ভিতর আছে। তাহলে আপনি আপনার শরীরটাকে সেভ করবেন কিভাবে? দেখুন, এখানে একটা পার্ট, লেফট পার্টটাকে আর কি দেখা দেওয়া হয়েছে যে এখানে সে পিপি হিমভাবে আছে, আর রাইট পার্টটাকে এখানে উত্থাপন করা হয়েছে সে পিপি সহকারে আছে। এখন লেফট এখন রাইট পার্টে যে হেলমেটটা দেখানো হয়েছে, উপর থেকে যদি কোনো একটা যদি ছোট্ট একটা কখনো আপনার মাথাকে 100% কেন 70%ও সুরক্ষা দিবে না, কিন্তু যতটা সম্ভব হয় দিবে এইটুকু। এখন আপনার মাথা যদি খালি থাকে, যদি আপনার পৃথিবীর যে আর কি গ্রেভিটি মানে আর কি 9.8, এই মাত্রায় যদি একটা যদি কোনো ছোট বিষয়ে যদি উপর থেকে 10 মিটার উপর থেকে বা 5 মিটার উপর থেকে মাথায় পড়ে, তাহলে আপনার এই নার্ভ সিস্টেমটা, আপনার যে মাথার যে সফট যে অংশটা, স্কালটা ভেঙে যেতে পারে এবং আপনি কোমায় চলে যেতে পারেন, আপনি মারা যেতে পারেন।
তো সেই জন্যই হেলমেটের কথা বলা হয়েছে। এবং হেলমেটটা অবশ্যই কি করবেন, এখানে একটা দেখেন রশির মতো একটা চিহ্ন দেখানো হয়েছে, এটাকে বলা হচ্ছে চিন স্ট্রিপ। এই চিন স্ট্রিপটা সহ আপনাকে পড়তে হবে। এই হলো হেলমেট। সেকেন্ড হচ্ছে মাস্ক। দেখুন, কনস্ট্রাকশন জগৎ বলেন বা আপনি আরএমজি সেক্টর বলেন, আপনি যেখানে বলেন না কেন, করোনা আসার আগে আমরা মাস্ক শুধু ডাক্তাররা ব্যবহার করতো, কিন্তু এখন কি হয়েছে, আমরা সবাই মাস্ক চিনে গেছি, রাইট? তো মাস্কের অনেক প্রকারভেদ আছে, তবে N95 মাস্ক হচ্ছে বেস্ট, বা সার্জারি মাস্ক। তবে আপনারা বালি থেকে রক্ষার জন্য আপনারা যে কাপড়ের যে মাস্ক আছে এটা আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কি হবে, আপনার শ্বাসনালীটা পর্যাপ্তভাবে মানে ধুলাবালি থেকে মানে আর কি রক্ষা পাবে, এবং আপনার শ্বসন প্রণালী কোনো প্রকার সমস্যা হবে না। এই জন্য বলছে হেলমেটের পাশাপাশি আপনাকে মাস্ক পরতে হবে। দেখুন, চোখে এখানে চশমা দেওয়া নাই, তবে চশমা, সেফটি গগলস, সেফটি গগলস খুবই ইম্পর্টেন্ট পার্ট। সেফটি গগলস যদি আপনি চশমা পরেন, তাহলে যে সমস্ত ফরেন বডি, যেমন আমাদের দেশ হয়েছে অনেক দূষিত, যেমন পরিবেশগত ভাবে দেখুন, বাতাসের মাঝে বিভিন্ন কনস্ট্রাকশন বলেন, অপরিকল্পিত ভাবে অনেক কিছু ডেমোলেশন হচ্ছে, এগুলা বাতাসে, ফ্লাইং বডি গুলা বাতাসে উড়ে বেড়াচ্ছে, এবং এগুলা চোখের মাঝে ঢুকলে কি হবে, আপনার চোখ আপনার চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সেক্ষেত্রে নর্মালি আমাদের প্রত্যেকেরই উচিত যে বাসার বাইরে বের হলে অবশ্যই চশমা পরিধান করা। আর যদি সেফটি গগলস ব্যবহার করেন, তাহলে সূর্যের যে আল্ট্রাভায়োলেট যে রশ্মিটা আছে, অতি গামা বেগুনি রশ্মি, এ থেকে আপনার চোখটাও নিষ্কৃতি পেতে পারে, বা সূর্যালোক থেকেও রক্ষা পেতে পারে, এবং ধুলাবালি থেকে তো রক্ষা পাইতেই পারে। তো এই জন্য চশমার গুরুত্ব অত্যন্ত অসীম। যদিও জিনিসটার দাম কম, হয়তো আমরা এটা গুরুত্ব দেওয়া সম্পর্কে বুঝি কম, বা অনেকে পড়ি অনেকে পড়ি না, এটা ফ্যাশনের জন্য না, প্রত্যেকেরই চশমা পরিধান করা উচিত। 4 নাম্বার বিষয় হচ্ছে যে আমাদের বেস্ট, আপনি যদি কনস্ট্রাকশনে জব করেন, আপনাকে অবশ্যই কনস্ট্রাকশন রিলেটেড বেস্ট আপনাকে পড়তে হবে। যেমন আর কি ম্যানেজমেন্টের জন্য একরকম, আর যারা অপারেশনাল ওদের হয়েছে অন্যরকম। বাট আপনি যে কনস্ট্রাকশন ওয়ার্কার, এবং আপনি যদি আপনার সাইডে জব করেন, সেক্ষেত্রে যদি পুলিশ বা অন্য কিছু যদি এসে, কারণ পুলিশ 54 দ্বারা যে কোনো মুহূর্তে আপনাকে কোশ্চেন করতে পারে, কিন্তু যদি আপনার আইডেন্টি বা ডেজিগনেশন থাকে যে আপনি এখানে জব করতেছেন, তাহলে পুলিশ আপনাকে আননেসেসারি হ্যারাস করবে না, যেটা সাধারণত আপনার আর কি ওয়েস্টার্নে হ্যারাস করার হার খুবই কম, বাট আমাদের দেশে এটা একটা ইজি একটা মেথড। তো এই জন্যই ব্যাস পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, পঞ্চমে এখানে বলছে যে সেফটি হার্নেস, আসলে সারা পৃথিবীতে ওয়ার্ক এট হাইট বা ফলিং অবজেক্টের কারণে প্রচুর মানুষ মারা যায়। দেখুন, এই তো প্রায় 6 মাস আগে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, উনি মতিঝিল থেকে উনি অফিস শেষে হেঁটে হেঁটে বাড়ি আসতেছে। তো আসার সময় উপর থেকে একটা কি পড়ছে জানেন, ফুলের টব। ফুলের টব ওইখানে ছিল, বাট ফুলের টব যারা সাধারণত উপরে রাখে, ওদের অবশ্যই উচিত একটা সিকিউর প্লেসে রাখা, সুন্দরভাবে বেঁধে রাখা, যাতে যে কোনো আবহাওয়ায় যাতে এটা যেন পড়ে না যায়। আপনার শৌখিনতার জন্য এই ফুলের টবটা ওনার মাথায় পড়ছে, এবং উনি একজন বিবাহিত, ওনার সন্তান আছে, হাজবেন্ড আছে, অথচ উনি স্পট ডেথ হয়ে গেছে, মারা গেছে। উনি এত কষ্ট করে সারা জীবন পড়াশোনা করে এত বড় একটা জবে উনি অ্যাচিভ করছে, একটা মানুষের একটা সিম্পল আপনার কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য উপর থেকে এই অবজেক্টটা পড়া উনি আর কি মারা গেছে। এখন আমি বলতেছি না যে উনাকে ওই অবস্থায় হেলমেট পরতে হবে, কিন্তু আপনারা যারা ফুলের টপ আপনারা শৌখিন ভাবে ইনসিকিউর পজিশনে আপনারা রেখে দেন, প্রত্যেকেরই উচিত ফুলের টপটাকে একটা সিকিউর পজিশনে রাখা, এবং এটাকে টাই আপ করে রাখা সেকেন্ডারি প্রোটেকশন হিসেবে। অ্যাটলিস্ট আমাদের এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হওয়া লাগবে না। তো এখানে সেফটি হার্নেসটা এ কারণেই বলা হয়েছে, আপনারা যারা সাধারণত 2 মিটার উপরে কাজ করবেন, তাদেরকে অবশ্যই সেফটি হার্নেস পরে কাজ করতে হবে। আর সেফটি শু, নর্মাল শু থেকে সেফটি শুর পার্থক্য হলো, আপনারা দেখুন, এই নর্মাল শুটা হলো, এটা হলো জুতা হলো ফ্যাশন, এই ফ্যাশন শু আপনাকে কোনোভাবে সুরক্ষা দেবে না। আর আপনি যদি নর্মাল রাস্তায় হাঁটেন, সেই ক্ষেত্রে এটা আপনি হাঁটতে পারেন, বাট আপনি যে পদক্ষেপ ফেলবেন, সেই পদক্ষেপটা সম্পর্কে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর এখানে যে সেফটি শুটার কথা বলা হয়েছে, এই সেফটি শুটার ভিতরে 1 টন ওজনের ধাতব পাত
মানে একটা ধাতব পাত দেওয়া আছে এখানে সামনে, ঠিক এখানে। এবং এখানে যদি 1 টন ওজনের কোনো কিছু বার এখানে পড়ে তাহলে ওর কিচ্ছু হবে না, এবং এই ধাতব পাতটা ওকে রক্ষা করবে। তো এই পার্ট থেকে এই পার্ট পুরোটা হলো পিপি দ্বারা প্রটেক্টেড, আর এই পার্ট থেকে পুরোটা হলো আনপ্রোটেক্টেড। এখন যে সমস্ত ফরেন প্রবলেম গুলো আছে যদি এখানে হিট করে তাহলে কি হবে, কিছুটা হলো উনি সেফ হবে। আর এখানে যদি হিট করে তাহলে আওয়ার বডি, আমাদের শরীর অবশ্যই এখানে ক্ষতিগ্রস্ত হবে ওই ফরেন বডির আঘাত থেকে। এটা শিওর, এটা মোটামুটি 100%-এর মাঝে 90% শিওর, এবং আমাদেরকে অবশ্যই হসপিটালাইজ হতে হবে। হ্যাঁ, দ্বিতীয় পেজে আসছি যে এখানে কিছু ইম্পর্টেন্ট টপিকস, আসলে আমি ওই টপিকস এর উপরে কিছু শেয়ার করে নিছি। যে এখানে আমাদের একে আছে ইম্পর্টেন্ট অফ দ্য কনস্ট্রাকশন সেফটি অ্যান্ড হেলথ। আপনি যদি কনস্ট্রাকশনে জব করতে চান, আইদার ম্যানেজমেন্ট আইদার দ্য অপারেশনাল, আপনাকে অবশ্যই আপনার স্বাস্থ্য এবং সুরক্ষা বিষয়ে আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে। 2 নম্বর বিষয় হলো হোয়াট আর দ্য আনসেফ অ্যাক্ট অ্যান্ড আনসেফ কন্ডিশন। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে যে অরক্ষিত স্থান বা আপনি অনিরাপদ স্থান, এই সমস্ত স্থানে আপনার কাজ করতে গেলে আপনাকে কি কি রুলস এবং রেগুলেশন সম্পর্কে আপনাকে অবহিত হওয়া লাগবে, এই বিষয়গুলোর উপর এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষত হইতেছে অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্ট এবং ঝুঁকি। তারপরে হয়েছে সিস্টেম কন্ট্রোল, মানে আপনি যখন এই বিষয়গুলা জানবেন। এখন আপনি এই বিষয়গুলো কিভাবে জানবেন? এই বিষয়গুলো আপনি তখনই জানবেন যখন এই বিষয়গুলো সংশ্লিষ্ট যে সমস্ত ইনস্টিটিউট গুলো আছে যেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, সেমিনার করা হয়, সিম্পোজিয়াম করা হয়, বা বিভিন্ন আর্টিকেল বা প্রবন্ধ লেখা হয়, ওই সমস্ত সেমিনার, সিম্পোজিয়াম, ট্রেনিং, প্রশিক্ষণ অনলাইন আপনারা অ্যাটেন্ড করার মাধ্যমে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। এবং এই বিষয়গুলা জানার পর আপনি কি কি মেডিকেশন মেসেজ গ্রহণ করবেন, সেখানে সিস্টেম কন্ট্রোলে এই বিষয়গুলা স্পষ্টভাবে বলা আছে। এগুলা শেখার মাধ্যমে আপনাকে কর্মক্ষেত্রে এগুলা ব্যবহার করতে হবে। তো 4 নম্বরে আছে জব হ্যাজার্ড অ্যানালাইসিস বা জব সেফটি অ্যানালাইসিস বা জেএসএ, আপনি যাই বলেন না কেন। এখন কনস্ট্রাকশনের নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন কাজের পূর্বে একজন সেফটি অফিসার উনি তার সমস্ত টিমদেরকে নিয়ে উনি জেনারেল সেফটি বিষয়ে ব্রিফ করবে। মানে সবাই সারিবদ্ধভাবে দাঁড়াবে, দাঁড়ানোর পর জেনারেল সেফটি মানে এখানে কাজ করতে গেলে যে ধরনের ঝুঁকিগুলা থাকে এই ঝুঁকি সম্পর্কে উনি এক্সপ্লেন করবে, এবং এই ঝুঁকি থেকে বাঁচার উপায়ও উনি শেয়ার করবে। এবং যেটা হবে প্রতিদিন এবং ম্যান্ডেটরি পার্ট। এবং আজ হোক কাল হোক, যিনি একেবারে নতুন, উনি কাজ জানে না, উনি নতুন এখানে ঢুকছে, ওনাকে যদি ওই কাজে লাগায় দেওয়া হয় উনি দিনের মাঝে কমসে কম 50 বার ইনজুরিতে আক্রান্ত হবে, এবং উনি হতে পারে 2-3 দিন পরে উনি মারাও যেতে পারে এবং উনি আর কাজ করতে পারবে না। এখানে আমি একটা ছোট্ট গল্প বলে নিই আপনাদের সাথে। বাংলাদেশের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এবং সিঙ্গাপুরের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির মাঝে পার্থক্য। আপনি যদি সিঙ্গাপুর কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে জব করতে চান এখানে প্রচুর টাকা, কিন্তু আপনাকে অবশ্যই ওদের প্রশিক্ষণ নিয়ে আপনাকে সিঙ্গাপুরে যাইতে হবে। প্রথমত আপনার 1 বছর লাগবে বিভিন্ন প্রশিক্ষণ নিতে, এবং প্রশিক্ষণের পরে সিঙ্গাপুর থেকে ওরা আসবে আপনার ইন্টারভিউ নিতে। আপনি যদি ইন্টারভিউ হচ্ছে অপারেশনাল ইন্টারভিউ এবং থিওরিটিক্যাল ইন্টারভিউ। আপনি যদি ওই 2 সাবজেক্টে পাশ করেন তবে ওরা আপনাকে পারমিশন দিবে সিঙ্গাপুরে যাওয়ার জন্য কনস্ট্রাকশনাল ওয়ার্কার হিসাবে। এবং আপনার জন্য যথেষ্ট ফেসিলিটি আছে সিঙ্গাপুরে। নাম্বার 1, আপনার জন্য ইন্স্যুরেন্স আছে। আপনার যদি ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার কেটে যায় আপনি প্রায় 50 লাখ সিঙ্গাপুর ডলার ইন্স্যুরেন্স পাবেন। অবশ্যই সেটা পর্যালোচনার সাপেক্ষে। এবং এই জন্যই ওরা প্রতিটা মানুষকে প্রশিক্ষিত করে তবেই ওরা নিয়ে যায়। আর যদি আপনি শিপইয়ার্ডে জব করতে চান তবেও আপনাকে সব ব্যাপারে প্রশিক্ষণ নিতে হবে, কিন্তু ওই ইন্টারভিউটা থাকে না, ওই কোম্পানি কর্তৃক ইন্টারভিউ নিয়ে ওইখানে আর কি যেতে হয়। আর বাংলাদেশে কি করে, গতকালকে উনি কৃষি কাজ করছে, আজকে আইসা উনি হেলমেট টেলমেট পরে উনাকে আর কি ছেড়ে দিচ্ছে কনস্ট্রাকশনে।
তো উনি হেলমেট সম্পর্কেও জানে না, উনি হ্যান্ড গ্লাভ সম্পর্কেও জানে না। তো উনি কি করে, উনি যায় দিনের মাঝে 10 বার উনি ইনজুরি হয়, এবং পরের দিন হয় উনি চাকরি ছেড়ে চলে যায়, বা অনেকেই দেখা গেছে যে মারাও যায়। তো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে মারা যাওয়ার প্রবণতার হার ওয়ার্ল্ডের মাঝে সবচেয়ে বেশি। তো এই জন্যই দক্ষ কর্মীরা সব সময় কোম্পানির জন্য সম্পদ, আর অদক্ষ কর্মীরা কোম্পানির জন্য বিপজ্জনক। কারণ ওরা প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটায়, দুর্ঘটনা ঘটানোর ফলে কোম্পানির রেপুটেশন নষ্ট হয়, ক্লায়েন্ট তার কাজ ওখান থেকে সরায় নিয়ে যায়, কোম্পানি আর্থিকভাবে দুর্বল হয়ে যায়। তাই এই জন্যই বলা হয়েছে যে আপনাদের প্রত্যেকেরই যত ভালোভাবে প্রশিক্ষণ গ্রহণ পূর্বক আপনাদেরকে কাজে যোগদান করতে হবে। এই সিস্টেম কন্ট্রোলে ডিটেলস বিষয়গুলো শেয়ার করা আছে, এবং জব হ্যাজার্ড অ্যানালাইসিসে কনস্ট্রাকশন সেফটি অ্যান্ড হেলথ প্রোগ্রাম, আপনি কনস্ট্রাকশন রিলেটেড যত ধরনের আপনার স্বাস্থ্য সুরক্ষামূলক আপনার প্রতিটা লাইনস, আপনার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে প্রতিটার স্বাস্থ্য সুরক্ষার প্রোগ্রাম সাধারণত যারা সেফটি অফিসার, সেফটি ইঞ্জিনিয়ার, সেফটি ম্যানেজার, উনারা এই ব্যাপারে যথেষ্ট দক্ষ এবং অভিজ্ঞ। উনাদের একটা অ্যাকশন প্ল্যান থাকে, ওই অ্যাকশন প্ল্যান অনুসারে উনারা সমস্ত সংশ্লিষ্ট স্টাফদেরকে এই ব্যাপারে প্রশিক্ষণ প্রদান পূর্বক ওনাদেরকে কাজে যোগদান করতে উৎসাহ প্রদান করে। যেমন ফার্স্ট হচ্ছে সেফটি ওরিয়েন্টেশন। আপনি যে প্রজেক্টে ঢুকবেন বা যে আপনি কোম্পানিতে যাবেন, প্রথমেই হইতেছে সেফটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা অফিস ওরিয়েন্টেশন প্রোগ্রাম। মানে এখানে কি ধরনের কাজ হয়, এই কাজগুলো করতে গেলে আপনাকে কি ধরনের প্রসিজার পালন করতে হবে, কি ধরনের আপনাকে স্টেপ নিতে হবে, প্রতিটা বিষয় আপনাকে সুন্দর সুন্দর পুঙ্খানুরূপে আপনার সামনে বিশ্লেষণ করা হয়, যাতে আপনি বিষয়গুলো আপনি অনুধাবন পূর্বক, নলেজ গ্যাদার পূর্বক আপনি আপনার কাজে যোগদান করতে পারেন। দেখুন, প্রতিটা ক্ষেত্রে স্বাস্থ্য এবং সেফটি বিষয়ে গুরুত্ব মানে আর কি প্রদান আর কি করা হয়েছে এখানে। বিশেষত দেখেন, আমাদের আমাদের সাধারণত কনস্ট্রাকশন সেক্টরে যে যে ধরনের দুর্ঘটনাগুলা ঘটে, এর মাঝে 98% এর মাঝে 98% দুর্ঘটনায় আপনার মানে এটাকে প্রতিরোধ করা যায়। আর 88% দুর্ঘটনা সাধারণত আর কি কি ধরনের ঘটে, আনসেফ, মানে আমরা অনিরাপদ, আমরা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেমনি হই, আমরা এই ধরনের ঘটনাগুলো আর কি ঘটায় থাকি। আর 10% হয়েছে সাধারণত কন্ডিশনের উপর ডিপেন্ড করে, আর 2% হচ্ছে মাত্র এগুলা প্রিভেন্ট করা সম্ভব না। এগুলাকে আমরা যে সেফটি হিরাকি কন্ট্রোল মেজার্স, মূলত আপনার ইলিমিনেশন, সাবস্টিটিউশন, আমরা যে রিস্ক কন্ট্রোল গুলা যে এখানে যে কি মেজার গুলা যে আছে, ওইগুলার মাঝে 2% ইজ দ্যাট ইজ নট কোয়াইট পসিবল তো প্রিভেন্টেবল। সো 98% আমরা ইজিলি, যেমন 98% বলছে প্রিভেন্টেবল, এর মাঝে 88% এটা, আর 10% এটা, আর 2% সম্ভব না, ওটা ভাগ্যের উপরে আমাদেরকে ছেড়ে দিতে হয়। ইন্টারন্যাশনাল লেবার ল রিপোর্ট অনুসারে এই পর্যন্ত প্রায় 270 মিলিয়ন অ্যাক্সিডেন্ট ঘটছে। এর মাঝে প্রায় আপনার 3,50,000 অলরেডি ওরা আপনার মানে স্পট আর কি ডেড হয়ে গেছে, আর 160 মিলিয়ন ওরা ওরা ওয়ার্ক রিলেটেড অ্যাক্সিডেন্টের ফলে ওরা সাধারণত মানে ডিসেবল হয়ে গেছে কাজের ক্ষেত্রে। মানে এটা ফুল যেদিন থেকে কাজ শুরু হয়েছে এই টোটাল সামারিটা এখানে আর কি উঠায় দেওয়া হয়েছে। তো আরেকটা সামারিতে আসছে যে প্রায় 20 লাখ ওয়ার্কার প্রতি বছর মারা যায়। পৃথিবীতে প্রায় 20 লাখ ওয়ার্কার প্রতি বছর মারা যায়, এটা শুধু কনস্ট্রাকশন না, সব মিলে আর কি। মোর দেন 1 লাখ ওয়ার্কার ফ্যাটালিটি, 1 লাখ ওয়ার্কার প্রতি মাসে মারা যায়। মোর দেন 5,000 এভরিডে, এবং প্রতি মিনিটে 4 জন, এবং প্রতি বছর প্রায় 22,000 শিশু শিশু তার পিতা মাতাকে হারায়, বা তারা বা আর কি শিশুরা দুর্ঘটনার সম্মুখীন হয় যারা চাইল্ড লেবার নিয়ে কাজ করে। এখানে এই এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে সাধারণত বলছে টাইপ অফ ওয়ার্কার, কি ধরনের ওয়ার্কার মূলত সবচেয়ে বেশি দুর্ঘটনায় আপতিত হয়। এখানে বলা হয়েছে আদার্স। আদার্স মানে ওরা কোনো কাজই পারে না,
মানে ওরা জেনারেল ওয়ার্কাররা সবচেয়ে বেশি দুর্ঘটনায় নিমজ্জিত হয়, কারণ ওরা সাধারণত হেল্পার হিসাবে ঢুকে এবং ওরা ওরা হয়তো বা কাজটাকে খুব ভালোভাবে জানে না, যে কারণে ওরা আজকে এখানে কাজ করে, আজকে ইলেকট্রিক্যাল সেক্টরে কাজ করে, কালকে প্লাম্বিং ডিপার্টমেন্টে কাজ করে, কালকে কেমিক্যাল সেক্টরে কাজ করে। দেখা যায় যে ওরা বেশি দুর্ঘটনায় নিপতিত হয়। ইলেকট্রিশিয়ান 2%, ওয়েল্ডার 2%, তারপরে আপনার আছে প্লাম্বার 3%, স্টিল ওয়ার্কার 3%, ফোরম্যান। অনেক সময় সাধারণত যারা সুপারভাইজার বা ফোরম্যান থাকে ওরা অনেক কাজের প্রেসারে থাকে, তখন ওরা সেফটি বা কোনো কিছুকে ওরা ওইটা ভাবে খেয়াল করে না, ওরা নিজেরাই খেয়াল করে না, তার মানে ওরা ওদের স্টাফদেরকে কিভাবে খেয়াল করাবে? তো ওরা ওই আনসেফে কাজ করতে করাইতে যায়, ওরা নিজেরাও দুর্ঘটনায় দুর্ঘটনার সম্মুখীন হয়, স্পেশালি ফোরম্যান। আর লেবারের কথা বলতে চাই না, যে এটা আসলে মানে ওরা আসলে সবচেয়ে বেশি নির্যাতিত, কারণ ওরা ফোর্সলি ওদেরকে অনেক ক্ষেত্রে কাজ করানো হয়, যার পরে ওরা নানামুখী অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। তো এই টাইম অফ অ্যাক্সিডেন্টের আর কি রেশিও গুলা এখানে পর্যায়ক্রমে দিয়ে দেওয়া হয়েছে, যে আসলে এটা বিশ্লেষণ করতে গেলে হয়তো বা একটু টেকনিক্যাল ওয়ার্ড। মানে হয়তো বা ইনশাল্লাহ নেক্সট টাইম যদি মিট হয় আমরা আর কি মানে এই ব্যাপারে আর কি এক্স্যাক্টলি আর কি শেয়ার করে দিব। আচ্ছা, এখানে আসলে একটা আইসবার্গের উদাহরণ দেওয়া হয়েছে, যে আসলে আমরা মানে ওশা থেকে আমাদেরকে বলা হয়েছে যে আসলে আপনাদেরকে গল্পের ছলে ছলে অনেক কিছু শেয়ার করতে হবে। যদি আমরা বলে দেই যে কোনো এক্সাম্পল না দিই সেই ক্ষেত্রে হবে না। দেখুন, ডিরেক্ট কস্ট এটা একটা আইসবার্গ। যেমন আপনারা সবাই অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে জানেন তো, না ভাই? ভাইয়া, হ্যাঁ আমরা বলেন। তো সবাই জানি না অ্যান্টার্কটিকা মহাদেশে যে পরিমাণ বরফ জমা আছে আমাদের চোখের সামনে ভিজিবল, এর প্রায় 5 থেকে 10 গুণ বেশি পানির নিচে আছে। আরেকটা দেশের নাম বলি, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড দেশটার আয়তন বলা হয় 3 লাখ বর্গ কিলোমিটার সামথিং, বাট অ্যাকচুয়ালি নিউজিল্যান্ড একটা মহাদেশ। এটা যদিও বর্তমানে অস্ট্রেলিয়া মহাদেশের অন্তর্ভুক্ত, বাট নিউজিল্যান্ডের প্রায় 80% ভূমি পানির নিচে মানে আর কি নিমজ্জিত অবস্থায় আছে। তো এটারই সেম কেস এখানে আর কি বলা হয়েছে, যে অ্যাক্সিডেন্টের যে ডিরেক্ট কজ গুলা যে আছে এটাকে সাধারণত চোখের সামনে ভিজিবল থাকে, আর যে হিডেন কজ গুলা যে আছে এগুলা হিডেন অবস্থায় থাকে। তো আমাদেরকে ওই হিডেন কজ গুলা আমাদেরকে খুঁজে বের করতে হবে, যে আসলে এখানে আমাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে জানতে হবে যে আমরা কিভাবে এই হিডেন কজটাকে আইডেন্টিফাই করতে পারবো, এবং আইডেন্টিফাই করে আমরা নিরাপদে সুস্থভাবে আমরা কাজ করে সেফলি বাড়ি ফিরে যেতে পারবো। তো ডিরেক্ট কস্ট অফ অ্যাক্সিডেন্টের মাঝে স্পষ্টভাবে যেগুলা এখানে বলা আছে: মেডিকেল এক্সপেন্সেস, ইকুইপমেন্ট ড্যামেজ, ওয়েস্টেজ র ম্যাটেরিয়ালস, ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এগুলো সাধারণত স্পষ্টভাবে সবচেয়ে বেশি ফোকাস করা হয়, যেগুলো ডিরেক্ট চোখে আমরা দেখি এবং বুঝি। কিন্তু ভিতরের যে কষ্টটা, যে বিষয়গুলো কোম্পানিগুলো হাইড করে, ওইগুলাকে ওরা কখনোই প্রকাশ করে না। তো সেক্ষেত্রে আমরা যত বেশি নলেজিয়েট হব, আমরা যত বেশি জ্ঞান অর্জন করব, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তখন আমরা এই হিডেন কস্ট মানে ইস্যুগুলো আমরা জানতে পারবো, এবং আমরা সেইভাবে কাজ করলে আমরা সেফলি নিরাপদে কর্মক্ষেত্রে আসতে পারবো, বাড়ি যেতে পারবো, এবং আমরা অবশ্যই আমাদের কি ফ্যামিলিকে নিয়ে সার্ভাইভ করতে পারবো। এখন আনসেফ অ্যাক্ট এবং আনসেফ কন্ডিশন গুলো কি? দেখুন, হোয়াট ইজ এন অ্যাক্সিডেন্ট, মানে আসলে অ্যাক্সিডেন্টটা কি? এখানে অ্যাক্সিডেন্টের আগে মূলত আসবে আপনার অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্ট, নিয়ার মিস। প্রথমত আসবে নিয়ার মিস। আমি যদি একটা গল্পের ছলে একটা আর কি কথা বলি, আপনি বাসার আপনি দরজাটা খুলছেন, দরজাটা খোলার পরে মানে এখানে একটা স্লিপারি হ্যাজার্ড বা কেউ কলা খায়া কলার খোসাটা আপনার ঠিক দরজার বাইরেই রাখছে। এখন আপনি যদি কলার খোসায় পাড়া দিতেন, আপনি স্লিপ কাইটা হয়তো বা সামনে যে ড্রেন, একটা গভীর ড্রেন, যে ড্রেনে স্ল্যাব বসানো নাই, যেটা সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে থাকে আর কি, ওই স্ল্যাবের মাঝে পড়ে যেতেন। কিন্তু লাকিলি আপনার ভাই আপনাকে ধরে ফেলছে,
কলার খোসা তে পাড়া দেওয়ার আগেই ধরে ফেলছে। তখন আর কি বলতেছে যে চোখ কান খোলা রেখে চলো, এখানে কলার খোসা পা পা পিছলে তুমি আর কি ড্রেনের মাঝে আর কি পড়ে যাবা। তো এটাই হয়েছে নিয়ার মিস, মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু, এক্সকিউজ মি, হ্যালো, কাইন্ডলি একটু মিউট করে রাখেন। যদি দুর্ঘটনা ঘটার চান্সেস ছিল কিন্তু দুর্ঘটনাটা ঘটে নাই, ওটাকে বলা হয় নিয়ার মিস। মানে মানে কানের কাছ দিয়া কোনো কিছু চলে গেছে বাট কানে লাগে নাই। আর আপনার ইনসিডেন্ট হলো, যদি ঘটনার পরিমাণটা যদি কলার খোসা থেকে আরেকটু বেশি হয়, যেমন আপনি কলার খোসায় পা দিয়ে ফেলছেন এবং স্লিপও কাটা শুরু হয়েছে, ওই মুহূর্তে আপনার ভাই এসে আপনাকে আর কি ধরে ফেলছে। প্রথমত হলো আপনি কলার খোসায় পা দেননি বা দিতে যাচ্ছিলেন, আপনার ভাই বলছে কলার খোসায় পা দিও না, দিলে তুমি ড্রেনে পড়ে যাবা, খোসাটা পরিবর্তন করো, মুভ স্মার্ট, দেখে শুনে চলো, ওটা হলো নিয়ার মিস। আর কলার খোসায় পাড়া দিয়েছেন, আপনার ভাই ধরে ফেলছে, মানে চান্সেস ছিল এবং করেও ফেলছেন, একজনে আপনাকে বাঁচায় নিছে, ওটা হলো নিয়ার মিস, সরি ইনসিডেন্ট। আর অ্যাক্সিডেন্ট হলো কলার খোসায় পাড়া দিয়েছেন, আপনি স্লিপ কেটে ড্রেনে পড়ছেন এবং আপনার হাত পা ভেঙে গেছে বা আপনি মারা গেছেন, বা সেটা হলো সিভিয়ার কেস। যেমন আমি আসলে মানে ইয়ার স্থলে এই ব্যাপারটা শেয়ার করলাম। এখানে এক্সিডেন্ট বলছে an occurrence or event that is the unexpected, আনফরসেন, আনপ্ল্যান এন্ড আনওয়ান্টেড। আমরা যদি আনপ্ল্যান কোনো কাজ করি, আমরা যদি চোখ কান খোলা না রেখে কাজ করি, তাহলে এই যে একজন মানুষের, আগেই বলছি আমাদের শরীরটা মেটাল না, এই যে এখানে যে অনেক কিছু, তার শরীর ইনজুরিতে আক্রান্ত, এই অবস্থায় আমাদের হবে। দেখুন এখানে আমি একটু আগে বললাম যে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, উনি যে আর কি মারা গেছে, উনার মাথায় কিনা ফুলের টপ পরে দেখেন, উনি আসতেছে উপর থেকে, কি পড়ছে না, সরি, উনি স্লিপ কাটছে, স্লিপ কেটে উনি আর কি পড়ে যাচ্ছে। যেমন ডিরেক্ট কন্টাক্ট ইনজুরি, হ্যাজার্ড প্লাস এক্সপোজার প্লাস অ্যাক্সিডেন্ট। হ্যাজার্ড প্লাস এক্সপোজার থেকে সরাসরি অ্যাক্সিডেন্ট ঘটে। আর যদি আপনি চোখ কান খোলা রেখে চলেন, হয়তো আপনি আপনার লাইফটাকে সেফলি আপনি বাসায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। সোর্সেস: হ্যাজার্ডোয়াস, ডিরেক্ট কন্টাক্ট ইনজুরি, সেফটি হ্যাজার্ড এন্ড হেলথ হ্যাজার্ড। কজ দ্য হেলথ হ্যাজার্ড। হ্যাঁ, আমি আগেই বলছি, আমরা HSC, হেলথ, সেফটি, এনভায়রনমেন্ট। এখন এনভায়রনমেন্টাল হ্যাজার্ড গুলো এখানে কি কনস্ট্রাকশনে, প্রথমত এনভায়রনমেন্টাল হ্যাজার্ড গুলোর মাঝে প্রথমত আসবে ফিজিক্যাল হ্যাজার্ড। যেমন আপনি কনস্ট্রাকশনে জব করতে গেছেন, হেলমেট পরছেন, কিন্তু আপনি আপনি গ্লাভস পরেন নাই, হ্যান্ড গ্লাভস পরেন নাই, আপনি জুতা পরছেন কিন্তু সেটা সেফটি শু না, বা আপনি হেঁটে যাচ্ছেন, ওইখানে স্লিপারি হ্যাজার্ড ছিল, পিচ্ছিল জাতীয় কোনো তেল, কেউ, আমরা আছে না যে তেল নিয়ে যাচ্ছি কিন্তু তেলের সিপি খোলা, তেল জায়গায় জায়গায় নিয়ে যাচ্ছি, তেল তার স্থানে স্থানে পড়তেছে, বা গ্রিসের ব্যবহার করতেছি মেকানিক্যাল কাজের ক্ষেত্রে, গ্রিস ফেলে চলে গেছি, বা ভালোভাবে হাউসকিপিং করে নাই, আমি জানি এখানে গ্রিস আছে, কিন্তু কথা হচ্ছে যে আননোন পার্সন, যিনি জানে না যে এখানে গ্রিস আছে, উনি যদি পাড়া দেয়, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে, উনি পিছলা খায়া, উনি আছাড় খেয়ে পড়ে উনি ওনার পাটা ভেঙে যেতে পারে। এই ব্যাপারে আপনাদের সাথে একটা বাস্তব একটা গল্প বলতেছি আমি। আমি তখন মেট্রো রেলের সেফটি ইঞ্জিনিয়ার, কারণ বাজার থেকে আমার ডিউটি ছিল, কারণ বাজার থেকে শাহবাগ পর্যন্ত, এটা আমার স্থান ছিল। তখন চাইনিজ কোম্পানি, আপনার এটা একটা ওয়ান অফ দা বিখ্যাত কোম্পানি ইন দা ওয়ার্ল্ড, তো ওরা সোনারগাঁও হোটেলের সামনে ওরা পাইলিং এর কাজ করতেছে। তো ওরা পলিমার ওয়াটার ডিসচার্জেস যে ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটা ওভারফ্লো হইয়া এই পলিমার ওয়াটারটা ফুলি সোনারগাঁও হোটেলের সামনে যে এর উপরে। তো পলিমার ওয়াটারটা যথেষ্ট স্লিপারি, আর এখানে ভিআইপি রা যথেষ্ট মুভমেন্ট করে। তো আমি সকালবেলা মানে মিটিং এর আগে আমি সাইট ভিজিট করি নর্মালি, তো আমি যাই দেখলাম যে আর কি কন্ডিশন এই অবস্থা। আমি ওদেরকে ইমিডিয়েটলি দেখলাম, তোমাদের ট্যাঙ্ক ওভারফ্লো হয়ে গেছে, ওভারফ্লো বিফোর তোমরা কেন ট্যাঙ্কটাকে রিপ্লেস করলা না? তখন এই মুহূর্তে আমার সেফটি অফিসার এসে আমাকে এসে কমপ্লিট করলো যে স্যার আমি অলরেডি রিপোর্ট করছি এবং রিপোর্টের ডকুমেন্ট আমাকে শো করছে, ওদেরকে বলার পরে ওরা আর কি করেনি।
তো আমি আমি ইমিডিয়েটলি সমস্ত কাজ অফ করে এই পুরাটা ক্লিন করানোর ব্যবস্থা করছি। এখানে আমরা যদি ক্লিন না করাতাম, তাহলে যে সমস্ত গাড়িগুলা আসতো, এগুলা পলিমার ওয়াটারের মাঝে পড়া প্রতিটাই এখানে মানে মানে যে কোনো ধরনের আর কি দুর্ঘটনাগুলো আর কি করতে পারতো। এই জন্য সেফটি, কনস্ট্রাকশনের প্রতিটা স্টাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে কর্মীরা ভুল করবে, ওরা ভুল করতেই পারে, ম্যানেজমেন্টের কাজ হচ্ছে তাদেরকে শেখানো, তাদেরকে সতর্ক করা, যেন ওরা প্রতিনিয়ত শিখে 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 নিজেকে আপডেট করে। এবং আজকে যে কাজটা সে এখানে শিখছে, সে এই কাজটা শিখে সে কালকে সিঙ্গাপুর যাবে। সিঙ্গাপুর যে সে যে এই নলেজটা অর্জন করছে, এই সেম নলেজটাই সে এখানে অ্যাপ্লাই করবে, এবং কোম্পানি তাকে যথেষ্ট ভালো দৃষ্টিতে দেখবে এবং তাকে অবশ্যই যথেষ্ট পর্যাপ্ত সম্মানই প্রদান করবে। তখন কোম্পানি বুঝতে পারবে যে না, তার মাথায় নলেজ আছে, সে জানে যে হ্যাজার্ড গুলাকে কিভাবে রিমুভ করতে হয় এবং সেই অনুপাতে কাজ করতে হয়। দেখুন, এটা হলো ফিজিক্যাল হ্যাজার্ড। এখন কেমিক্যাল হ্যাজার্ডের কথা কি আসতে পারে? যেমন অর্গানিক সলভেন্ট হতে পারে, হেভি মেটালস হতে পারে, গ্যাসেস, এসিড, ডাস্ট। দেখুন, আমরা কনস্ট্রাকশনে কাজের জন্য আমরা সাধারণত কি ইউজ করি? জেনারেটর ইউজ করি যদি ডাইরেক্ট কারেন্ট না থাকে। তো জেনারেটর ইউজ করতে গেলে এখানে মোবিল থাকবে, ইঞ্জিন অয়েল থাকবে, ডিজেল অয়েল থাকবে, অনেক কিছু থাকবে যেগুলা পিচ্ছিল। এবং ওইগুলা আমরা যদি উপযুক্ত স্থানে সংরক্ষণ না করি, তাহলে কি হবে? তাহলে অবশ্যই সেখানে এগুলা স্পিলেজ হবে এবং মানুষ দুর্ঘটনায় নিপতিত হবে। বায়োলজিক্যাল হ্যাজার্ড, কারণ কনস্ট্রাকশন এমন একটা জায়গায় করা হয় যে জায়গাটা আননোন থাকে, আনইভেন গ্রাউন্ড থাকে, এবং এখানে আপনার ভাইরাস থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, ফানজাই থাকতে পারে, এনজাইমস থাকতে পারে, যে এগুলা অনেকাংশে ক্ষতিকর, যেগুলো সাধারণত আমাদের শরীরে নানাভাবে এফেক্ট করে আমাদের লাইফটাকে হেল করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে, আমি আগেই বলছি, মাস্ক পরিধান করতে হবে, যাতে ইনহেলিং এর মাধ্যমে, ব্রেথিং এর মাধ্যমে এগুলো যেন ঢুকতে না পারে। এবং আমরা প্রতিটা কনস্ট্রাকশন সাইডে ওয়াশিং পয়েন্ট করে দিছি। খাবার আগে হাত ধুয়ে খেতে হবে এবং মুখ ধুয়ে খেতে হবে। এবং আমরা এখানে সোপ পর্যন্ত আর কি রেখে দিছি, সাবান সাবান দিয়ে ভালো করে ধৌত করতে হবে। যেমন কনস্ট্রাকশন সাইডে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা আছে। আমি ঠিক জানি না বাংলাদেশের নর্মাল প্রজেক্ট গুলাতে কি, আমি যে কটা প্রজেক্ট করছি প্রতিটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট, ওখানে আমি যথেষ্ট টেকে লিড করছি এবং আমি নিজে ক্লিন করে দেখায় দিছি ক্লিনাররা কিভাবে ক্লিন করবে। আপনার জন্য টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে, আপনি টয়লেট ব্যবহার করবেন, আপনাকে অবশ্যই পর্যাপ্ত পানি এখানে ব্যবহার করতে হবে। আপনি যদি পর্যাপ্ত পানি ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে আরেকজন আইসা আপনার টয়লেটে সে ফ্লাশ নাও করতে পারে, সে আরেকটু যে জায়গায় ভালো সে এখানে করবে। তো আস্তে আস্তে পরিবেশটা দূষিত হয়ে যাবে। তো এটা আমাদের পারিবারিক শিক্ষা, যেটা সাধারণত আমরা পাবলিক টয়লেট গুলাতে গিয়ে যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে আমাদের পারিবারিক শিক্ষা কতটুকু। তো এটা আসলে আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের ছেলে মেয়ে ভাইদেরকে শিক্ষা দেওয়া, যেন টয়লেট ইউজ করার পর যেন সাবান দিয়ে ভালো করে হাত ধুই, এবং অবশ্যই যেন পানি যেন ফ্লাশ করি। আর্গোনমিক হ্যাজার্ড, আপনি যদি কোথাও আপনি যদি আছাড় খেয়ে পড়ে যান, তাহলে আপনার হাত পা হাড় ভিতরে যে ইন্টারনাল বোন স্ট্রাকচার গুলো, এগুলো ভেঙে যাবে, সেটাই হচ্ছে স্বাভাবিক। অতএব সিঙ্গাপুরে একটা ট্রেনিং আছে, মুভ স্মার্ট, বা বাংলায় একটা কথা আছে, চোখ কান খোলা রেখে চলুন, যাতে আপনি কোনো পট্টরিং পাইপ, যে পাইপটা অতিরিক্ত আছে ওটা দিয়ে আপনার জন্য মাথায় না লাগে, আপনি যেন হুসুট খেয়ে যেন কোথাও পড়ে না যান। তার মানে আপনার মাথাটাও হেলমেট পরলে সেফ থাকবে, চোখটা খোলা রাখলে আপনি নিরাপদে রাস্তা থেকে বাসায় ফিরে যেতে পারবেন। হ্যাঁ, এখানে কিছু ফ্যাক্টর সম্পর্কে, আরো কিছু ফ্যাক্টর সম্পর্কে বলা আছে। দেখুন, ফ্যাক্টর কন্ট্রিবিউটিং টু আনসেফ অ্যাক্ট। দেখুন, উনি উনি একটা ল্যাডার নিয়ে উঠছে। এখন ল্যাডার ব্যবহার করার জন্য কিছু স্পেসিফিক সেফ ওয়ার্ক প্র্যাকটিস আপনাকে ফলো করতে হবে। প্রথমত, ল্যাডার ব্যবহার করার জন্য আপনাকে বাডি সিস্টেম ফলো করতে হবে। বাডি সিস্টেমটা কি? এটা হলো একটা সেফটি টেকনিক্যাল ওয়ার্ড, মানে দুইজন লাগবে, দুইজন ব্যক্তির সমন্বয়ে আপনি কাজ করবেন। প্রথমত দুইজন ব্যক্তি সিলেক্ট হবে, তারপরে আপনি একটা এফএম ল্যাডার নেবেন। এফএম ল্যাডার নেওয়ার পর আপনাকে 3 পয়েন্ট অফ কন্ট্যাক্ট ফলো করতে হবে। আমাদের দুই হাত এবং দুই পা, এটা নিয়ে হলো 4টা কন্ট্যাক্ট।
আপনি যে আইটেম গুলা নিয়ে উঠবেন এই আইটেম গুলোকে অবশ্যই আপনাকে ব্যাগের ভিতর নিয়ে আপনাকে কাঁধে ঝুলিয়ে আপনাকে উঠতে হবে। দুই পা এখানে থাকবে এবং এক হাত দিয়ে আপনি ধরে রাখবেন এবং আরেক হাত দিয়ে উঠবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণটাই আনসেফ। এবং আমার খুবই দুঃখজনক ব্যাপার, আমাদের যে বেসরকারি যে প্রজেক্ট গুলো বা অন্য এখানে সাধারণত সুপারভিশন করার বা সেফটি সিস্টেম থাকে না। এখানে এইভাবেই লোকজন কাজ করে এবং লোকজন পড়ে মারা যায়। এবং আরেকজন এই এফএম ল্যাডার থাকে, সে স্ট্রং করে সে ধরে রাখবে যাতে উনি উপর থেকে পড়ে না যায়। এখানে দেখুন, আরেকটা ইন্টারেস্টিং বিষয়, আমাদের দেশে ম্যানহোলের ঢাকনা যে চুরি হয়, ম্যানহোলের ঢাকনা দেওয়া হয়েছে যাতে মানুষ পড়ে না যায় বা পানি ওভারফ্লো না হয়। কিন্তু রাতের আঁধারে দেখা যায় যে ম্যানহোলের ঢাকনাগুলো চুরি হয়ে যায়। তো এখন আপনি যদি চোখ বন্ধ করে যদি হাঁটা শুরু করেন আর রাতের আঁধারে যদি চোর আইসা ম্যানহোলের ঢাকনাটা আগে নেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোথায় পড়ে যাবেন একবার আপনি চিন্তা করে দেখেন। সেই জন্য আবারও বলছি, আপনাকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। আর ইংলিশে এখানে লেখা আছে, আপনাকে পর্যাপ্ত নলেজ, আপনাকে আপনাকে কাজের পূর্বে অবশ্যই যথাযথ ট্রেনিং এবং প্রশিক্ষণ নেওয়ার পরে আপনাকে কাজে যোগদান করতে হবে। দেখুন, with a highly mobile population of the workers and the different contractor working on a dangerous construction site at the same time, the construction continues to be major cause of death and disabilities. এখানে স্পষ্টভাবে আর কি হ্যালো, বলা হয়েছে। আমার একটা কথা আছে। কি বলুন? ওই যে স্লাইড গুলো কাটা কাটা আসতেছে আর কি, স্পষ্ট সবগুলো বোঝা যাচ্ছে না। আহ, আহ, কাটা আসতেছে না? হ্যাঁ সঠিক আমরা দেখতে পাচ্ছি, মানে এটা আপনার হ্যাঁ, হয়তো আপনার আমরা দেখতে আপনার পাচ্ছি, এটা মনে হয় আপনার হ্যাঁ, আমরা নেটওয়ার্কের ক্লিয়ার প্রবলেম। দেখছি। এ- এ- এখন কি হচ্ছে? এখন না, ক্লিয়ার। দেখতে পাচ্ছেন? থ্যাংক স্যার আমরা ক্লিয়ার দেখতে জি, পাচ্ছি, ক্লিয়ার। ওনার নেটওয়ার্কের প্রবলেম প্রবলেম মেবি। প্লিজ 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 আপনারা একটু শুনেন। এখানে আপনারা সবাই আসছেন না? আপনারা সবাই আসছেন এখান থেকে উপকৃত হওয়ার জন্য। তো কেউ যদি উনি যদি না দেখতে পায়, উনি ওনার অপিনিয়ন বলতে পারে, কোনো সমস্যা নেই, সুযোগ দিন, প্রবলেম। ওকে, স্যার, আমরা ওনার অপিনিয়নকে অমূল্যায়ন করিনি, আমরা জাস্ট আমাদেরটা বললাম। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো তো কোনো জায়গায় অতিরিক্ত আপনি যখন কোথাও কাজ করতে যাবেন, তখন আপনি দেখবেন ওইখানে যদি মাস গ্যাদার থাকে, লোক এখন যদি ওটাকে বলা হয় ইনকম্পারেবল ওয়ার্ক প্রসিজার, যেমন ভেরিয়াস অফ ট্রেড, যেমন একই স্থানে ধরেন ইলেকট্রিক্যালের কাজ করতেছে, একই স্থানে রাস্তার কাজ করতেছে, যেটা সাধারণত বাংলাদেশে ঘটে ঘটে না ভাই? হ্যালো, বাংলাদেশে দেখবেন জি জি রাস্তাঘাটের জি সংস্কারের কাজ কখন শুরু হয় জানেন? রাস্তাঘাটের সংস্কারের কাজ শুরু হয় বর্ষাকালে। তখন একজন আসে ড্রেন ঠিক করতে, একজন আসে ইলেকট্রিক্যালের কাজ করতে, একজন আসে পাইপিং এর কাজ করতে। আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতেছি, যদি আমাদের হাতে বাংলাদেশে যে সরকারের যে সংস্থাগুলো আসলে বসে আছে, আসলে বাংলাদেশের সরকারি চাকরির টাইম কত জানেন? মাত্র 30 বছর। 30 বছরের পরে সাধারণত যারা ঢুকতে পারে না। আপনি তো লেখাপড়া শেষ করছেন 26 বছরে, তো আপনি প্রশিক্ষণ নেবেন কোত্থেকে? তো আপনি যদি দক্ষ হয়ে ওই চেয়ারে বসেন, তখন আপনি ইনস্ট্রাকশন দিতে পারবেন যথাযথভাবে। পদ্মা সেতুতে আমি ওখানে পিভিআরএলপি তে আমি সেফটি ম্যানেজার ছিলাম। এখন বাংলাদেশের যদি একটা ফ্রেশার, একটা বুয়েট থেকে ছেলে সবেমাত্র পাস করে আসছে, ওই ছেলেটাকে যদি ওইখানে বসায় দেওয়া হয়, সে লেখাপড়ার সে অবশ্যই বুয়েট ডুয়েট ডুয়েট। আমি নিজেও একজন পাবলিক ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা। বাট আমি বলতেছি, আমি আমি লাকি যে আমি সিঙ্গাপুরে যে অনেক কিছু শিখে আসতে পারছি, কিন্তু যারা বাংলাদেশে জব করতেছে ওরা শিখতে পারেনি সেটা। সেজন্যই বড় বড় পোস্টে মানে আর কি জবটা আর কি পাইছি। আমি এই জন্য বলি যে কাজের ক্ষেত্রে যে জায়গাগুলো ক্ল্যাশিং বা ইনকম্প্যাটেবল ওয়ার্ক, মানে যেখানে কাজ করতে গেলে ভেরিয়াস অফ ট্রেড, ভিন্ন ভিন্ন ট্রেড এক লোকেশনে কাজ করতেছে, ওই সমস্ত জায়গায় দুর্ঘটনার হার অনেক বেশি ঘটে। এবং দুর্ঘটনার হার ওয়ার্ল্ডের মাঝে সবচেয়ে বেশি সাবকন্টিনেন্ট, মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা। আর আফ্রিকার কথা যদি বলেন, ওরা তো আসলে আদিম যুগে অনেকটা, মানে ওখানে তো আসলে ওই ধরনের ম্যাক্সিমাম কান্ট্রি গুলোতে সাধারণত এখনো ছোঁয়া লাগেনি।
তো আমাদের দেশে লাগছে অপরিকল্পিত নগরায়ন, যেটা আস্তে আস্তে ইনশাল্লাহ সংশোধন হচ্ছে। এই যে আপনারা আজকে মাশাল্লাহ 27 জন আসছেন, ফ্রিলি আপনারা এই প্রশিক্ষণ নিচ্ছেন, বা যাই নিচ্ছেন বা যতটুকুই শিখতে পারছেন, হয়তোবা আপনারা 2 ঘন্টা অন্য কাজে ব্যয় করতেন। মানে আসলে এই ধরনের আপনারা যত যত বেশি আপনাদের সময়টাকে সাদা কাজে লাগাবেন, আপনাদের নলেজ তত বেশি বাড়বে ইনশাল্লাহ। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল অফ আনসেফ অ্যাক্ট। দেখুন, আপনি অপারেটিং ইকুইপমেন্ট উইদাউট অথরিটি, যেমন আপনি একটা ইকুইপমেন্ট অপারেট করতে যাবেন। এখন একটা হলো যেমন একটা গাড়ি, বা ধরেন আচ্ছা ওকে, যে কোনো একটা মেশিন, যে মেশিন গুলো সাধারণত আমি যদি বলি ব্যান্ডিং মেশিন, মানে বিভিন্ন মেটালকে ব্যান্ড করে। তো আপনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই, মানে কর্তৃপক্ষ চিন্তা করছে 5 দিন পরে এই মেশিনটা দিয়ে কাজ শুরু করবে, মানে এখানে কিছু কাজ ব্যালেন্স আছে, কিন্তু আপনি কি করছেন, আপনি নিজে যে অনুমতি ছাড়াই কাজ শুরু করে দিচ্ছেন। ফলশ্রুতিতে কি হয়েছে, ব্যান্ডিং মেশিন ইউটার্ন করে আপনার হাতে এসে লাগছে এবং আপনার হাত কেটে পড়ে গেছে। এটা হলো আনসেফ প্র্যাকটিসেস, মানে আনসেফ অ্যাক্ট। যেমন কি বলবো, যেমন আপনি সেফ ওয়ার্ক প্রসিজার, যেমন যে কোনো একটা জিনিসের যেমন সুরক্ষার যে পদ্ধতিগুলা আপনার বলা আছে, যেমন নতুন একটা মেশিন আসছে, নতুন একটা মেশিন, এটা কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কিছু সেফ প্র্যাকটিস ফলো করতে হবে। এই সেফটি ইনস্ট্রাকশন গুলো ওইখানে দেওয়া থাকে, কিন্তু ম্যানেজমেন্ট তখন এখানে লিখে দেয়নি। আপনি কাজ শুরু করে দিয়েছেন এবং এবং আপনি দুর্ঘটনায় নিপতিত হয়েছেন, মানে আপনি সেফ ওয়ার্ক প্র্যাকটিসটা অনুসরণ করেননি। তো এগুলো হলো সাধারণত আনসেফ প্র্যাকটিসের উদাহরণ। যেমন রিমুভিং সেফটি ডিভাইস। আপনারা কি কেউ কি গ্রাইন্ডিং মেশিন সম্পর্কে তো জানেন না? গ্রাইন্ডিং মেশিন বা বা জি ধরুন স্যার, যে আমি কোনো, জানি। আপনারা তো সবাই তো মোটরসাইকেল চালান, মোটরসাইকেল সম্পর্কে তো জানেন না? জি আচ্ছা, জি। আচ্ছা, মোটরসাইকেলের যদি যে এখানে যদি যে সাইলেন্সারটা আছে, সাইলেন্সারটার যদি অর্ধেকটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনি যদি নতুন করে রিপেয়ার না করেন, মানে সেফটি ডিভাইস ওটার উপরে যে রাবারের যে গার্ডটা যে থাকে বা আবরণ থাকে, যেমন আপনার পা রাখার যে পাদানিটা যে থাকে, ওই পাদানিটা নাই। আপনি কি করছেন, আপনার পা যাইতে যাইতে চাকার ভিতরে ঢুকে গেছে, আপনার পা কাইটা 2 ভাগ হয়ে গেছে, বাইক বাইক নিয়ে উল্টা খায়া পড়ছেন। বা চেইন কাভার ওইটা নাই, এটাকে বলে সেফটি ডিভাইস। বা আপনি ফ্যাশন করার ক্ষেত্রে খুলে ফেলাইছেন, যেটা যোগ্য ওইটাকে খুলে ফেলাইছেন, যেটা অযোগ্য ফ্যাশন সুন্দর ওইটাকে আর কি লাগাইছেন। এই সেফটি ডিভাইস গুলাকে সুন্দরভাবে ফলো করতে হবে। এগুলাকে কখনো মানে ম্যানুয়াল ছাড়া, ম্যানুয়ালে যেটা বলা আছে সেটাকে ফলো করতে হবে। ইমপ্রপার নন ইউজ পিপি। দেখুন, এই যে দেখেন এখানে হেলমেট পরছে, হেলমেটের মাঝে চেইন স্ট্রিপ নাই। চেইন স্ট্রিপ নাই, কি হয়েছে, কোথাও লাগছে, বাড়ি লাগে, হেলমেট খুলে পড়ে গেছে। এখন চেইন স্ট্রিপটা থাকলে কি হইতো, হেলমেটটা ধাক্কা লাগতো ঠিক আছে, মাথা থেকে পড়তো না। মানে এখানে এগুলো বলা হয়েছে যে অনুমোদিত পিপি পড়তে হবে, অনুমোদিত পিপি পরা যাবে না। হর্স প্লেইং, কোনো ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না, উচ্চ স্বরে শাউটিং করা যাবে না, কোনো কিছু মানে নির্ধারিত মাত্রার বাইরে কোনো কিছু করা যাবে না। উইলফুল ইন্টেন্ট টু ইনজুরি। দেখেন, আমরা কোনো কোনো ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে যে আসলে এই ধরনের দুর্ঘটনাটা ঘটার কারণ থাকে না, কিন্তু তারপরও দুর্ঘটনাটা ঘটে যায়। সাপোজ আপনি সিনেমা হলে গেছেন সিনেমা দেখতে, আচ্ছা বাদ দিলাম এটা পাপের কাজ। ধরুন আপনি বিমান থেকে নামতেছেন এয়ারপোর্ট দিয়া, তো বিমান থেকে নামার সময় বলা হয় আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে লাইন ফলো করে আপনারা নামবেন। কিন্তু আমরা বাংলাদেশিরা করে কি, যে তাড়াহুড়া শুরু করি কখন সবার আগে নামবো। এমনও দেখা গেছে যে বিমান থেকে পড়া অনেকেই যে মানে মানে দুর্ঘটনায় আর কি মানে আর কি পতিত হয়েছে। প্লিজ, আপনি কাজের আগে চিন্তা করুন, দুর্ঘটনার পরে না। আর কখনো কোনো বিপজ্জনক কাজের আগে অ্যালকোহল বা ড্রাগ নেওয়া যাবে না। আমাদের দেশে নর্মালি অ্যালকোহল খাওয়া হয় না, তো সাধারণত এটা আমাদের দেশের ক্ষেত্রে না, তারপরও মানে কিছু কিছু ক্ষেত্রে আছে যে রাত্রেবেলা যারা অফিস করে বা কি ডিউটি করে সুযোগ পাইলে ওরা মানে হতে পারে ওরা অ্যালকোহল পান করে কাজ করতে যায়।
তখনই দুর্ঘটনাগুলা সংঘটিত হয়। দেখেন ফিজিক্যাল লিমিটেশন, ভেরি সিম্পল। ডিফেক্টিভ আইসাইট, আপনি চোখে কম দেখেন। মাস্কুলার উইকনেস। একটা কোয়েশ্চেন ছিল স্যার। শিওর শিওর শিওর, বলুন স্যার বলুন। আমরা যে এটা করতেছি এখন, হেলথ এন্ড সেফটি এটা যে কোর্সটা করতেছি, আমি একজন ফ্রেশার এনভায়রনমেন্ট হ্যাঁ থেকে হ্যাঁ তখন হ্যাঁ আমরা যে জবের করছি, অ্যাপ্লাই করছি, ওখানে হেলথ এন্ড সেফটি সার্টিফিকেটটা করতেছি। এখন কি আমরা হ্যাঁ। এই কোর্সের পরে কি কোনো সার্টিফিকেট প্রোভাইড করা হবে? দেখুন, আমি প্রথমত আপনাদেরকে বলছি, আমাকে নো প্রবলেম, ইনশাল্লাহ। দেখুন, এটা কেন করা হচ্ছে? আমি আমি ওশা সার্টিফাইড ইন্টারন্যাশনাল ট্রেনার। আমি 192 আওয়ার্স কমপ্লিট করছি আমেরিকা থেকে। তো ডেফিনেটলি আই ক্যান গিভেন সার্টিফিকেট এনিওয়ান, বাট অবশ্যই সেটা প্রশিক্ষণ গ্রহণপূর্বক। এখন যদি এখানে, হ্যাঁ হ্যাঁ, ইউ রাইট, ওশা, আমি ওশা 192 আওয়ার্স অলরেডি কমপ্লিটেড। আই এম দ্য এলিজিবল পার্সন টু গিভেন দ্য সার্টিফিকেট টু এনিওয়ান। এখন যদি এখন যদি আমাদের মনির ভাই যদি চিন্তা করে যে, আশা করি দিবে, যদি মনির ভাই চিন্তা করে মানে ইস্যু হবে শিওর থাকেন। আমি ওনাকে রিকোয়েস্ট করবো, যারা পার্টিসিপেট করেছেন প্রত্যেকেই যেন সার্টিফিকেট ইস্যু করা হয়। স্যার স্যার দিলে আর আপনাদের অবশ্যই, আপনি যদি চাকরিতে অ্যাপ্লাই করতে চান, আপনাকে আয়ুষ, নিবোস, ওশা, ওয়ার্ক এট হাইট, রিলিভেন্ট অনেক কোর্স আছে, হয়তো বা এমএসসিটিতেই অনেক কোর্স করানো হবে। ওখানে আপনি ট্রেন আপ করার পর, সার্টিফিকেট অ্যাচিভ করার পর, তারপরে আপনি অ্যাপ্লাই করবেন, তার আগে না। ঠিক আছে স্লোলি স্লোলি, নো প্রবলেম। ঠিক আছে। এখানে এখানে ফিজিক্যাল লিমিটেশন কি? আপনি চোখে কম দেখেন, বা আপনার মাসেল পাওয়ার দুর্বল, বা আপনি কানে কম শুনেন, আপনি শারীরিক ভাবে ক্ষয়প্রায়, বা আপনি অত্যধিক উচ্চতা সম্পন্ন বা স্লো রিয়েকশন, বা আপনি খুবই ধীর গতির। তো এই সমস্ত যারা স্টাফ থাকে, কর্মী থাকে, ওদেরকে সাধারণত ফিজিক্যালি আনফিট করে দেওয়া হয়। তো শারীরিকভাবে সতর্কতা মুভমেন্ট করুন, যাতে আপনারা এই ধরনের অসুবিধায় নিপতিত না হন। ল্যাক অফ নলেজ অফ স্কিল, মানে আপনার, কাইন্ডলি কাইন্ডলি আনমিউট করেন প্লিজ, কাইন্ডলি হো, আর জাস্ট আপনার কথা শেষ, ভাইয়া আনমিউট করেন। আপনি আপনি একটু সেন্ট্রালি মিউট করে দেন ভাইয়া। মনির ভাই কি লাইনে আছেন? মনির ভাই, আসলে আমার নেটটা একটু দুর্বল। আমি আসলে একটা মরুভূমির মাঝে আছি, তো মানে আমাদের বাসাটা এখনো কমপ্লিট না হয়নি। আপনাকে ক্লিয়ার ভাইয়া, আপনাকে ক্লিয়ার, কিন্তু আমাদেরই পার্টিসিপেন্ট কেউ হয়তো আনমিউট করে রেখেছে। হোস্ট যিনি বুঝেছি। আছেন উনি যদি সেন্ট্রালি মিউট করে দেয়। মনির ভাই, আপনি কি লাইনে আছেন? আচ্ছা আচ্ছা, ওকে। দেখুন, ল্যাক অফ নলেজ অফ স্কিল, আপনি কোথাও কাজ করতে গেছেন, দেখেন, সিম্পল কমন সেন্স, আপনি কথা বলবেন, আপনি আনমিউট করবেন, আপনি কথা বলবেন না, মিউট করে রাখেন, কমন সেন্সের ব্যাপার। আমি বারবার বলে দিছি। তো আসলে খুবই দুঃখজনক। দেখেন, এখানে কি বলছো, ল্যাক অফ নলেজ অ্যান্ড আর স্কিল, ফেলে টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশন, মানে আপনাকে আপনার যদি লেখাপড়া একেবারেই না থাকে, বা আপনার লেখাপড়া নাই, অনেকের আবার সেন্স খুব ভালো, আপনার যদি ট্রেনিং থাকে, প্রশিক্ষণ থাকে, সেক্ষেত্রে যদি আপনি ইনস্ট্রাকশন গুলো, আপনার যদি প্রশিক্ষণ না থাকে, সেক্ষেত্রে আপনি ফেলার টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশন, মানে আপনার বস যে ইনস্ট্রাকশন দিচ্ছে আপনি ফলো করলেন না, বা আপনি সেফটি প্র্যাকটিস গুলো মানলেন না, বা আপনি সেফ প্র্যাকটিস গুলা আনকনভিন্স করলেন, বা আনস্কিল বা আনপ্র্যাকটিস, আপনার কোনো দক্ষতাই নাই, এই সমস্ত ব্যক্তিরা কনস্ট্রাকশন ফিল্ডে কখনো জব করতে পারবে না, বা আরএনজি সেক্টরে জব করতে পারবে না। এক্সাম্পল অফ আনসেফ কন্ডিশন, দেখেন ভাই, ইনএডিকুয়েট গার্ড এন্ড প্রোটেকশন। সাপোজ আপনারা ধরেন রাস্তা ড্রেনের পাশ দিয়ে যাচ্ছেন, এখানে ড্রেনের উপর যে স্ল্যাব থাকে, স্ল্যাব গুলা নাই, বাংলাদেশের প্রেক্ষাপটে যা হয় বর্ষাকালে, আমি দেখছি চিটাগাঙে একটা মেয়ে ওই ড্রেনের পানির স্রোতের তেড়ে বাইসে যায়, একটা ইউনিভার্সিটির মেয়ে মারা গেছে। এই দোষটা আপনি কাকে দিবেন? কাকে দিবেন?
আর কিছুই বললাম না। ডিফেক্টিভ টুলস এন্ড ইকুইপমেন্ট, আপনি নষ্ট জিনিসপত্র ব্যবহার করতেছেন। হ্যাঁ, কনজেশন, আপনি আপনি ত্রুটিযুক্ত জিনিস আপনি ব্যবহার করবেন। ইনএডিকুয়েট ওয়ারিং সিস্টেম, যে 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 জিনিসগুলো সাধারণত, হ্যাঁ, আপনার সতর্কতামূলক যে সুরক্ষা ব্যবস্থা নেওয়ার কথা নেওয়া হয়নি। ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন হ্যাজার্ড, যেমন অগ্নি, আহ, আগুনের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়গুলো থাকে সেই সমস্ত বিষয়গুলোতে যথাযথভাবে ফোকাস করা হয়নি। স্লিপারি ফ্লোর, যেগুলা পিচ্ছিল থাকে, যে যেখানে, আর আরেকটা হ্যাজার্ডাস অ্যাটমসফিয়ার কন্ডিশন, যেখানে আপনার টক্সিক গ্যাস থাকে, যেমন এক্সেসিভ নয়েজ, উচ্চ শব্দ থাকে, রেডিয়েশন এক্সপোজার, যেখানে এক্স রে বা আল্ট্রাভায়োলেট রশ্মির থাকে, আর যেখানে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থাকে, এগুলাকে বলা হয় আনসেফ কন্ডিশন। মানে অনিরাপদ কাজের পরিবেশ বা কাজের স্থান বা কাজের অবস্থা, এই সমস্ত স্থানে কখনোই কাজ করা যাবে না। আর এই সমস্ত কাজগুলো সাধারণত সেফটিরা বিশেষভাবে কেয়ার করে, এবং কেয়ার করে আপনাদেরকে কাজের সুন্দর পরিবেশ নিশ্চিত করে। একটা কি এক্সাম্পল দিব আপনাদেরকে সুন্দর, শুনবেন? জি জি জি, অবশ্যই। দেখুন, স্যানিটেশন সিস্টেম, যেমন আপনাদের টয়লেট মাঝে মধ্যে ওভারফ্লো হয়ে যায় না, তখন আপনারা কি করেন, যে সেফটি ট্যাঙ্কিটা পরিষ্কারের জন্য আপনারা ক্লিনারদেরকে, আপনারা পরিচ্ছন্নতা কর্মীদেরকে কল করেন। কিন্তু এটা হচ্ছে একটা কনফাইন্ড স্পেস, এখানে যে গ্যাস তৈরি হয়ে রয়েছে, প্রডিউস হয়ে রয়েছে, আপনারা তো সুরক্ষার কোনো পদক্ষেপই নেন নাই। আপনাদের প্রথমত উচিত ছিল ট্যাঙ্কির স্ল্যাবটাকে খুলে রাখা, যেন ভিতরে জমাট বাঁধা যে টক্সিক গ্যাসগুলা রিলিজ হয়ে যাওয়া। তারপরে আপনাদের উচিত ছিল এখানে একটা ফ্যান প্রোভাইড করা, ফ্যানটা কিছুক্ষণ ঘুরবে, তারপরে পরিচ্ছন্নতা কর্মীরা যে লাইট দেওয়ার পরে ওরা কাজ শুরু করবে। আপনারা কি করছেন, 2 বছর ধরে ট্যাঙ্কির মুখ খোলা নাই, বলছেন যে নামো, ওরা ঢাকনা খুলছে আর এক এক করে নামতেছে, আর এক এক করে অজ্ঞান হইয়া পড়ে ওরা কি মারা যাচ্ছে। তো আপনারা কি বলেন, ওখানে কে থাকে, ওখানে একটা জিন বসে রয়েছে, একটা ভূত বসে রয়েছে, ওই ভূতে একজন করে নিছে আর একজন করে মারছে। কিন্তু ওইখানে যে কার্বন মনোক্সাইড তৈরি হয়ে রয়েছে, এখানে যে হাইড্রোজেন সালফাইড তৈরি হয়ে রয়েছে, এখানে যে বায়বীয় জৈব গ্যাস বা বা আপনার বিষাক্ত যে পরিবেশ তৈরি হয়ে রয়েছে, এই ক্ষেত্রে আপনারা কোনো লক্ষ্যই করেন না। সেই জন্যই মূল্যবান প্রাণগুলো ওখানে অকারণে মারা যায়। সিস্টেম অফ কন্ট্রোল, কিভাবে আমরা সিস্টেম অফ কন্ট্রোল বলতে পারি? এখানে বলছে সোর্স, এখানে বলছে পথ, এখানে বলছে রিসিভার। প্রথমত বলছে, এখানে যেভাবে আমি লিখছি এভাবে আমি বলবো না, আমি আমার ওয়েতে বলবো। ইংলিশে একটা কথা আছে কি জানেন, আইডেন্টিফিকেশন, অ্যাসেসমেন্ট এন্ড প্রায়োরিটাইজেশন অফ ডাব্লিউএসএস রিস্ক ফলো বাই দ্য কন্ট্রোল মেজার্স টু মিনিমাইজ দ্য প্রবাবিলিটি অফ ডাব্লিউএসএস কনসিকোয়েন্স। মানেটা কি, আপনাকে যে কোনো কিছু কাজের পূর্বে আপনাকে অবশ্যই ওই স্থানের পরিবেশ পর্যালোচনা করে সংশ্লিষ্ট যে ঝুঁকিগুলো আছে, ঝুঁকিগুলোর ক্যাটাগরি নির্ধারণ করতে হবে, এবং সেই অনুপাতে আপনাকে একটা, এখানে যে এই যে এখানে যে প্রি কন্টেক্ট যে জিনিসটা লেখা আছে, যেমন রিস্ক অ্যাসেস করা, এই যে কন্ট্রোলের যে টুলস গুলাকে ব্যবহার করতে হবে। এই টুলস গুলা কি? প্রথমত হচ্ছে আপনাকে বলি, এলিমিনেশন। এলিমিনেশন কি, এখানে যে ঝুঁকিগুলো আছে ঝুঁকিগুলোকে সরায়া দেন। আর যদি ঝুঁকিগুলোকে যদি সরাইতে না পারেন, তাহলে সাবস্টিটিউশন, পরিবর্তিত যে আপনার ইস্যুগুলো আছে, যেমন সেফক প্রসিজার গুলো আছে, ওগুলোকে আপনি ব্যবহার করেন। এখন আপনার ইলিমিনেশন হইলো না, পরিবর্তিত জিনিসও হইলো না, তখন আপনি ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল মেজার্স ব্যবহার করেন। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল মেজার কি? যেমন আপনি স্ক্যাফোল্ডিং প্ল্যাটফর্ম দেখেন, চেয়ার দেখেন, টেবিল দেখেন, যে কোনো কিছু প্ল্যাটফর্ম দেখেন, ইঞ্জিনিয়ারিং মেথড অ্যাপ্লাই করা, ওইগুলাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল মেজার্স। আর পথ কি? অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। আপনারা তো সবাই অ্যাডমিন ডিপার্টমেন্ট সম্পর্কে জানেন। এখানে আপনাদেরকে প্রতিদিন যেমন রিস্ক অ্যাসেসমেন্ট করে, রিস্ক ম্যানেজমেন্ট করে, সিবিএম টুলবক্স মিটিং করে, ট্রেনিং করে, যে কোনো প্রকার মিটিং, ট্রেনিং, পোস্টার, অল কাইন্ড অফ আইটেম ইজ ইন্টার, মানে মেইনলি হইতেছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল মেজার্স। রিসিভার, পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এটা লাস্টে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট। আপনারা কনস্ট্রাকশন রিলেটেড কোথাও কাজ করতে গেলে, বা আপনার আরএমজি সেক্টরে কাজ করতে গেলে, আপনারা যদি ব্রিজ বা কোথাও কাজ করতে গেলে,
আপনাদেরকে অবশ্যই পিপিই পরিধান করে কাজ করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল দেখেন আমি অলরেডি বলে দিছি, আমি আবারও বলছি, যেমন ডাইমেনশন, হোয়ার মানে কোথায় হতে পারে, এক্সপ্রেস দ্য সেম ইউনিট মেজারমেন্ট, এখন প্রতিটা জিনিস সাইনেস হিসাবে লেখা থাকবে। যেমন 3 প্যানেল সাইনবোর্ড, যেমন সিগন্যাল ওয়ার্ড, মেসেজ, সিম্বল, এখানে সিম্বল, যেমন আপনি টয়লেটে যাবেন, এখানে আর কি লেখা দেওয়া আছে মেয়েদের ছবি, অনেকে পড়তে পারে না কিন্তু মেয়েদের ছবি দেখে বুঝে এটা মেয়েদের টয়লেট, এটা ছেলেদের টয়লেট। আবার রাস্তায় যেমন ট্রাফিক সিগন্যাল থাকে, এখানে আর কি বলা আছে লাল বাতি যদি জ্বলে আপনি স্টপ, যদি হলুদ বাতি জ্বলে সতর্কতা, আপনাকে স্লো করতে হবে, আর যদি সবুজ বাতি চলে আপনি যান। যেমন এগুলা যেমন বিভিন্ন ভাবে সাইনবোর্ড, মেসেজ, এগুলো এটার সাথে অন্তর্ভুক্ত। আর রঙের কথা তো বললাম, সেফটি, ডেঞ্জার। সবুজ রং সবসময় হলো সেফটি, সবুজ মানে নিরাপদ, সবুজের দিকে তাকান আপনার চোখে জ্যোতি বাড়বে। যেমন সেফটি হোয়াইট ট্রাফিক, সেফটি ইয়েলো কশন, সেফটি অরেঞ্জ অ্যালার্ট, সেফটি ব্লু প্রিকশন। এই বিষয়গুলো আপনাদেরকে ট্রেনিং, যত বেশি প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে আপনারা অনেক দক্ষতায় পরিপূর্ণ হবেন। আশা করি ইনশাল্লাহ এখানে আমাদের মনির ভাই অবশ্যই প্রশিক্ষণের ব্যবস্থা করবে নেক্সট টাইম। যদি প্রশিক্ষণের ব্যবস্থা করে আপনারা হয়তো বা ইনশাল্লাহ স্বল্প টাকায় এখানে প্রশিক্ষিত হয়ে দক্ষ হয়ে আপনারা হয়তো বা ইনশাল্লাহ কনস্ট্রাকশনে জবে আপনারা ঢুকতে পারবেন। আর আমরা ইনশাল্লাহ আছি, নো প্রবলেম, দেখা যাক আল্লাহ বস। এই যে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সাইনেস দেখেন, নোটিশ, কশন, সাইন, ওয়ার্নিং, ডেঞ্জার, এগুলো সবগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল মেজার্স। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল মেজার্স অলরেডি আমি আগেই বলছি, ইঞ্জিনিয়ারিং মেথড যে বিষয়গুলোতে সাধারণত অ্যাপ্লাই করা হয় ওগুলাকেই বলা হয় ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। যেমন শোরিং রিকোয়ারমেন্ট টু অ্যাবভ 1 মিটার ডিপ এক্সকাভেশন, যেমন একটা জায়গায় গর্ত খনন করছে, আচ্ছা এটা নয় আপনি না বলবেন, আমি বলি যে আপনাদের বাসার সামনে ড্রেন খনন করছে, ড্রেন, তো আপনি দরজা খুললেই ওই ড্রেন দিয়ে আপনাকে যেতে হয়। এখন যদি ওই ড্রেনে খনন করার পরে যদি ওইখানে যদি স্ল্যাব দেয়া দেয়, তার মানে আপনার তো আর পড়ার চান্স নাই, আছে কি? ওইটাই ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল মেজার্স। আবার মনে করেন ওখানে আপনার বাসায় ডিপ মেশিন বা ডিপ টিউবওয়েল করবে বা কোনো মানে সেচ যন্ত্র বসাবে, তো সেই ক্ষেত্রে এখানে অনেক বড় গর্ত করছে, গর্তটা প্রায় 20 ফিট, তো 20 ফিট উপর থেকে যদি কেউ নিচে পড়ে যায় তাহলে সে কনফার্ম মারা যাবে। গর্ত খনন করার পূর্বে যে স্থানগুলো সিলেক্টেড, সংশ্লিষ্ট স্থানে আপনাকে অবশ্যই ব্যারিকেড মানে হায়ার ব্যারিয়ার দিয়া দাগা দিতে হবে, যাতে যে মানুষ জানে না আয়সা যেন নিচে পড়ে না যায়। আবার ওইখানে আবার সাইনেজ লাগায় দিতে হবে যে এখানে সেচ যন্ত্র স্থাপনের জন্য গর্ত করা হয়েছে, হার্ড ব্যারিয়ার দেওয়া আছে, এই স্থান থেকে আপনারা দূরে থাকুন। এগুলাই হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল মেজার্স। প্রিভেনশন অফ সোয়েল কলাপস, এটা আসলে সাধারণত সিভিলের পার্ট, আই এম জাস্ট আনএবল টু ডু ইট বিকজ আই থিংক, যেমন আপনি এখানে একটা গর্ত খনন করবেন, দেখেন গর্তটা প্রায় 20 মিটার হবে, সেই ক্ষেত্রে এখানে টাইপ এ, টাইপ বি, টাইপ সি করে দেওয়া আছে। এই সমস্ত গর্ত স্থাপনের ক্ষেত্রে এই 4-5টাকে সেফ অ্যাঙ্গেলে বেরিয়ার দিয়ে দাগিয়ে দিতে হবে, যেন অনিরাপদ মানুষ এখানে এসে পড়ে না যায়। আর এখানে সয়েল মাটি যাতে ধইসা না যায়, সেই ক্ষেত্রে এই খাড়াভাবে গর্ত করা যাবে না, এই খাড়াভাবে গর্ত করা যাবে না, গর্তটা এইভাবে করতে হবে যাতে ল্যান্ডস্লাইড না হয়, যেন মাটির ক্ষয় রোধ করা যায়, মাটিটা যেন মানে এখান থেকে যেন মাটির স্তর যেন পইড়া যায়, যেন মানুষ যেন দুর্ঘটনায় আক্রান্ত হতে না পারে। আহ, এই সম্পর্কে কি আপনারা কি কোনো কিছু বুঝেছেন বা আর কি বলতে পারবেন কেউ? দেখেন, আহ কেউ কি এই ব্যাপারটা শেয়ার করতে পারবেন? মানে আর কি 2টা ছবি কেন আর কি দেওয়া হয়েছে? আমি যদি খালি বলেই যাই আপনারা তো সবাই ঘুমায় যাবেন। একজন হাত তুলুন দেখি, আপনাদের ভিতর এই 2টা ছবি সম্পর্কে, একটা ছবি সম্পর্কে একজন বলেন, বলতে পারবেন? Anyone just raise your hands, just can share something about that? Excuse me. Very simple, brother. দেখুন এখানে ইনগ্রেস এন্ড ইগ্রেস মানে আর কি ল্যাডারের ব্যবহার এখানে আর কি বোঝানো হয়েছে, যে ল্যাডারের হাইট, একটা এই ল্যাডারটা দিছে কম হাইটের,
তো লেডারের নিয়ম হইলো আপনারা কখনো যে সর্ব উপরের রাং, এই উপরের রাঙে আপনারা কখনোই উঠতে পারবেন না। দেখেন এই লেডারের মাপটা সঠিক ছিল না, বিদায় উনি দেখেন কিভাবে উঠতেছে। তো উনার এখানে স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ডটা এখানে এখানে স্লুপ আকারে উপরে উঠে গেছে। উনার হয়তো স্পাইনাল কর্ডে চিল ধরতে পারে, যে ব্যাক পেইন ইস্যু তৈরি হবে। এই ব্যাক পেইন ইস্যু সাধারণত কোনো ডাক্তার সুস্থ করতে পারে না। তার মানে উনি সারা জীবন এই ব্যাক পেইন ব্যথায় ভুগবেন, আর উনি কখনো ভালোভাবে কাজ করতে পারবে না। এখানে দেখুন যথেষ্ট পরিমাণে দিছে দেখেন, আর এখানে এটাকে সুন্দর করে হুকের সাথে লাগানো আছে যাতে এটা স্লিপ এটা পড়ে না যায়। এবং ওই পাশে স্পেস আছে, উনি এখানে উইঠা উনি ওই পাশ দিয়ে বেরোয় এখানে আসতে পারবে। তো এইটা আর কি বলা হয়েছে যে মানে যে কোনো মানে মই বা লেডার স্থাপনের পূর্বে মানে অ্যাক্সেস এবং ইগ্রেস যেখানে ঢুকবেন এবং বের হবেন ওই সমস্ত স্থানে সঠিকভাবে পরিমাপ করে লেডারটাকে মানে যে গ্রাউন্ড লেভেলটা যেন যথেষ্ট স্ট্রং থাকে, এবং ওই বেজের সাথে যেন আটকানো থাকে, যেন স্লিপ প্যাডে যেন পড়ে না যায়, এবং আপনারা যেন ভিতরে প্রবেশ এবং বের হতে পারে। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আমি অলরেডি প্রথমেই এক্সপ্লেন করছি। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কি? সেফটি হেলমেট, মাথা, হার্নেস এন্ড লেনিয়ার্ড, মানে আপনি উপরে কাজ করলে সেফটি হার্নেস পরতে হবে, এখানে দুটা লেনিয়ার্ড থাকে, দুটা লেনিয়ার্ড হুক করে করে উঠতে হবে। আপনি যখন ওয়ার্ক এট হাইট প্রশিক্ষণ নেবেন, ওয়ার্ক এট হাইট প্রশিক্ষণের সময় এটা আপনি সুন্দরভাবে শিখে নেবেন। সেফটি শু যেটা 1 টন ওজনের কোনো কিছু যদি পায়ের উপর পড়লেও, পায়ের পাতার উপর পড়লে ওটা আপনাকে সেভ করবে। কনস্ট্রাকশন গ্লাভস মানে সেফটি গ্লাভস, আপনি যে কোনো কিছু ধরার আগে অবশ্যই আপনাকে সেফটি গ্লাভস পরিধান করতে হবে। এক এক কাজের জন্য এক এক রকম গ্লাভস। সাধারণত ইলেকট্রিক্যাল কাজের জন্য রাবার গ্লাভস, আপনি যদি ওয়েল্ডিং কাজ করেন চামড়ার গ্লাভস, আপনি যদি ফিটিং এর কাজ করেন চামড়ার গ্লাভস, বা আপনি যদি অন্যান্য কাজ করেন কটন গ্লাভস। তো এইভাবে এক এক কাজের জন্য এক এক গ্লাভস। 5 নাম্বার হচ্ছে রেসপিরেটর বা ডাস্ট মাস্ক। এখন ডাস্ট মাস্ক আপনি ব্যবহার করবেন কনস্ট্রাকশনের ধুলাবালি থেকে রক্ষার জন্য, আর রেসপিরেটর ব্যবহার করবেন যদি কোথাও ডেমোলিশনের কাজ হয়, যদি কোথাও পেন্টিং এর কাজ চলে, বা যদি ফ্লেমেবল ভেপর থাকে, টক্সিক গ্যাস থাকে, সেই ক্ষেত্রে আপনাকে রেসপিরেটর ব্যবহার করতে হবে। আই গগলস, আবারও বলছি, চোখ হচ্ছে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনার শরীর সব ঠিক আছে, আপনার চোখ ঠিক নাই, আপনার লাইফ আপনি কোথাও চাকরি পাবেন না। তাই চশমা পরলে বাংলাদেশের মতো স্থানে চশমা পরে পরিধান করা আপনাদের জন্য খুবই ভালো। হিয়ারিং প্রটেক্টর, এটাকে বলা হয় ইয়ার প্লাগ। কেউ যদি পাম রুমে কাজ করেন, বা কেউ যদি ধরেন জেনারেটর রুমে কাজ করেন, কেউ যদি মনে করেন আপনারা আরএমজি সেক্টরে যেখানে উচ্চ শব্দ উৎপন্ন হয় ওই স্থানে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে ইয়ার প্লাগ বা ইয়ার মাফ ব্যবহার করতে হবে। ইনশাল্লাহ আপনারা যখন, এটা তো একটা জেনারেল সেফটি ট্রেনিং, তো আপনারা কম্বাইন ট্রেনিং, আপনারা যখন স্পেসিফিক্যালি প্রশিক্ষণ নিতে আসবেন তখন এই সম্পর্কে ইন্ডিভিজুয়াল জিনিসগুলো জানবেন, যেটা আপনাদের জন্য যথেষ্ট ভাবে কাজে আসবে। বলা তো শোনো না সরি, ইয়েতে ল্যাপটপের সাউন্ড বেশি ইয়ে নেই হচ্ছে তো মোবাইলে দেখুন এটাকে বলা হয় জব হ্যাজার্ড অ্যানালাইসিস। আপনাদের ভিতর যদি কেউ সুপারভাইজার থাকে, বা ইঞ্জিনিয়ার থাকে, বা অপারেশনাল ম্যানেজার থাকে, উনার অন্যতম প্রধান কাজ হচ্ছে ফিল্ডে যখন অপারেশনাল কাজ শুরু হবে তার পূর্বে উনি ওনার সংশ্লিষ্ট টিমকে নিয়ে একটা ব্রিফ করে। এই ব্রিফটার নামই হলো জব হ্যাজার্ড অ্যানালাইসিস। মানে এখানে কাজের টাস্ক স্টেপ থাকবে, কি ধরনের কাজ, এই কাজগুলা কয়টা স্টেপে কয়টা ধাপে শেষ হবে, এই ধাপগুলো সেভে করার জন্য, এই ধাপগুলো করতে যায় কি ধরনের স্বাস্থ্য সুরক্ষার ঝুঁকি আসতে পারে বা কাজের ঝুঁকি আসতে পারে। তো ওই ঝুঁকি থেকে আহ, সংশ্লিষ্ট স্টাফদেরকে সুরক্ষার জন্য কি কি সেফটি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং কিভাবে নিরাপদে ওখান থেকে বের হয়ে আসতে হবে, এই বিষয়গুলাই জব হ্যাজার্ড অ্যানালাইসিস এর মাধ্যমে শেয়ার করে একজন প্রজেক্ট ম্যানেজার, একজন অপারেশনাল ম্যানেজার, একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার।
ওরা যে যার সংশ্লিষ্ট লোকদেরকে এই বিষয়গুলোকে সুন্দরভাবে এক্সপ্লেন করে, যাতে করে কর্মীরা নিরাপদে সুস্থভাবে এই কাজগুলো সম্পন্ন করে বের হয়ে আসতে পারে। একজন কর্মী কখনোই জানে না আজকে কি কালকে কি কাজ হবে। একজন ম্যানেজার জানে, একজন অপারেশনাল ম্যানেজার জানে, একজন ইঞ্জিনিয়ার জানে, একজন সুপারভাইজার জানে, এবং ওরা স্টেপ বাই স্টেপ শেয়ার করে লাস্টে যিনি ফিল্ডে যাবে উনি ওনার স্টাফদেরকে ব্যাপারগুলো শেয়ার করবে, যাতে সবাই এই বিষয়গুলো জানতে পারে। হ্যাঁ, এখন একটু আগে আমি প্রথমে বলছিলাম যে কনস্ট্রাকশন সেফটি অ্যান্ড হেলথ প্রোগ্রাম, যেটা শর্টলি বলা হয় CSSP। মানে কি প্রোগ্রাম গুলা সাধারণত আমরা করে থাকি, যেমন এই প্রতিটা প্রোগ্রামই আমরা যথেষ্ট অভিজ্ঞ, এবং আশা করি ইনশাল্লাহ পরবর্তী প্রজন্ম যারা আসতেছে ওরা আরো মোর দেন অভিজ্ঞ হবে। যেমন স্টেটমেন্ট অফ কমিটমেন্ট টু কমপ্লাই উইথ দ্য ওএসএস রিকোয়ারমেন্ট, মানে কাজের ক্ষেত্রে যে সমস্ত কমিটমেন্ট, মানে পজিটিভ সুরক্ষার কমিটমেন্টস গুলা দিবে ম্যানেজমেন্ট, সেটা প্রথমে কমিটমেন্ট করবে। সেফটি পলিসি, ওরা সেফটি পলিসি তৈরি করবে, পলিসির মাঝে ওরা যে সমস্ত সুরক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। প্রজেক্ট ডিটেলস, যে কাজগুলো সম্পন্ন হবে ওই কাজগুলা ডিটেলস একটা, মানে একটা ওভারভিউ লেআউট তৈরি করবে, যেখানে সবকিছু সুন্দরভাবে লেখা থাকবে। কনস্ট্রাকশন সেফটি কমিটি এন্ড ডিউটি, এবং এই প্রজেক্টের ভিতরে যারা দায়িত্ববান রেসপন্সিবল টিম মেম্বার আছেন ওদেরকে নিয়ে একটা সেফটি কমিটি হবে, এবং ওই যার যার ডিউটি কে বন্টন করে দেওয়া হবে। ইমার্জেন্সি অকুপেশনাল হেলথ অ্যান্ড পার্সোনাল ফেসিলিটি, যে কোনো মুহূর্তে একটা ফ্যাক্টরিতে আগুন লাগতে পারে, বা যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে, যে কোনো মুহূর্তে ল্যান্ডস্লাইড হতে পারে, বা যে কোনো মুহূর্তে ক্রেন ধসে যেতে পারে, বা ক্রেন পড়ে যেতে পারে, বা গাড়ি অ্যাক্সিডেন্ট করে অনেক মানুষ মারা যেতে পারে। এই ইমার্জেন্সি সিচুয়েশনটাকে কভার করার জন্য একটা ইমার্জেন্সি টিম থাকে যারা যথেষ্ট অভিজ্ঞ, যেমন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, ওরা হলো ইমার্জেন্সি টিম। এবং প্রতিটা সাধারণত প্রজেক্টে বা কোম্পানিতে ওদের নিজস্ব একটা ইমার্জেন্সি টিম থাকে, রাইট? এবং ওরা এগুলাকে লুক আফটার করে। যেমন প্রতিদিন সেফটি, হেলথ প্রমোশন অ্যান্ড এডুকেশন, মানে আহ, একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে, একটা মানে আর কি ট্রেনিং এর একটা শিডিউল তৈরি করা হয়। ওই শিডিউল অনুসারে প্রতিটা কর্মীদেরকে স্কেডিউল অনুসারে প্রশিক্ষণে পাঠানো হয় অভিজ্ঞতা অর্জনের জন্য। টুল বক্স মিটিং, প্রতিদিন কাজের পূর্বে টুল বক্স মিটিং করা হয়। অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট, যেমন যদি কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট বা নিয়ার মিস ঘটে, তাহলে সেই ক্ষেত্রে এগুলা ইনভেস্টিগেশন করে রুট কজ বের করে রিপোর্ট পাঠানো হয়, যাতে নেক্সট টাইম এখান থেকে মোরাল লেসন গ্রহণ করে নেক্সট টাইম যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এবং এই রিপোর্টটাকে রেখে দেওয়া হয় যাতে পরবর্তীতে এই মানে এখান থেকে শিক্ষা নিয়ে যাতে আর কি সেফলি কাজ করতে পারে। যারা কাজ করবে প্রত্যেককেই পিপিই, কাজের সংশ্লিষ্ট পিপিই দেওয়া হয়, এবং ওদেরকে একটা গাইড বুক দেওয়া হয়। কনস্ট্রাকশন ওয়ার্কার স্কিল, এবং ওরা যেখানে কাজ করে নিরাপদে কাজ করতেছে কাজের উপর ভিত্তি করে ওদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়। হেভি ইকুইপমেন্ট থাকলে এখানে ডেইলি, উইকলি, মান্থলি ইন্সপেকশনের ব্যবস্থা করা হয়। কন্ট্রোল মেজার্স, সেফটির মাধ্যমে সবকিছু নিরীক্ষণ করা হয়। ফার্স্ট এড, কোম্পানির ভিতরে একজন ফার্স্ট এডার থাকে, যদি ছোটখাটো দুর্ঘটনা ঘটে তাহলে উনি চিকিৎসার ব্যবস্থা করে, আর সমস্যা হলে উনি ওনাকে হাসপাতালে প্রেরণ করে। ওয়েলফেয়ার ফেসিলিটিস, ওয়ার্কারের জন্য ছুটির ব্যবস্থা করে। ওয়ার্কারের জন্য পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করে। ভালো পরিবেশের ব্যবস্থা নিশ্চিত করা হয়, পানি খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়, রিফ্রেশিং এর ব্যবস্থা করা হয়। এবং এবং যদি কেউ ভালোভাবে কাজ করে রিকোয়েস্ট করে এবং ওদেরকে পুরস্কারের ব্যবস্থা করা হয় ওয়েলফেয়ার ফেসিলিটির মাধ্যমে। মেডিকেল সার্ভিলেন্স, আপনার স্বাস্থ্য বিষয়গুলোকে অবজার্ভ করা হয়, এবং সেই অনুপাতে মানে মানে উপদেশ প্রদান করা হয়, মানে চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমে। ওয়ার্কিং আওয়ার এবং ব্রেক টাইম, যেখানে সেফটি নাই ওইখানে অনেক সমস্যা। আপনাকে বলা হবে 8 ঘন্টা, আপনাকে করাবে 14 ঘন্টা। সেফটিরা ওখানে ওয়ার্কিং আওয়ার নিশ্চিত করে, এবং যাতে প্রতি 3 ঘন্টা পর পর যাতে পানি পান করতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করে, যাতে একটু রেস্ট নিতে পারেন। এবং
ওয়েস্ট ডিসপোজাল সঠিক স্থানে করে। ইমার্জেন্সি প্রিপেয়ারনেস পেনাল্টি, আপনি যদি কোনো কাজ না শুনেন একবার দুইবার তিনবার, তারপরে পেনাল্টির ব্যবস্থাও সেফটিরা করে। সেফটি টিপস, এখানে একটা কথা আছে, সেফটি স্টার্ট উইথ মি, সেফটি আমার দ্বারা শুরু হয়। আর সুপারভাইজারের কথা হচ্ছে সেফটি স্টার্ট উইথ অ্যান্ড সেফটি স্টার্ট ইউ অ্যান্ড মি, মানে তুমি এবং আমার দ্বারা সেফটি সুরক্ষার কাজ শুরু হয়। ইউর সেফটি ইজ ইউর পার্সোনাল রেসপন্সিবিলিটি, মানে তোমার সুরক্ষা ব্যবস্থা তুমি নিজ থেকে সেটা পালন করবে। অলওয়েজ ফলো দা কারেক্ট প্রসিজার, সত্যিকার রুলগুলা মানবে, কখনো শর্টকাট করবে না, মানে তাড়াহুড়া করবে না। ইউ মেক শর্টকাট, দ্যাট মিনস ইউর লাইফ অলসো গোস টু শর্টকাট। টেক রেসপন্সিবিলিটি, তুমি দায়িত্ব নিবে যাতে তোমার আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন থাকে, এবং তোমার এনশিওর ক্লিয়ার রুট, এবং তোমার ইমার্জেন্সি রুট গুলো কোনো অবস্ট্রাকশন থাকবে না, এবং যাতে ইমার্জেন্সি মুহূর্তে সবাই ভালোভাবে বের হয়ে যেতে পারে। এবং সব সময় সতর্ক, কাজের সময় সতর্ক থাকবেন আপনারা, এবং যাতে কোনো প্রকার এবং চোখ কান খোলা রাখবেন, যে কোনো মুহূর্তে ফ্যান খুলে পড়ে যেতে পারে, মানে এই সমস্ত বিষয়গুলোর দিকে আর কি নজর রাখতে হবে। আমি যা বলছি এই সব কিছু এগুলার ভিতর, মানে অলরেডি বলা হয়ে গেছে। তো আপনারা চোখ কান খোলা রেখে যেখানেই থাকেন না কেন আপনারা চলবেন। The if you fall to plan, we fail to fail. If we fall to plan, আমরা যদি সঠিক পরিকল্পনা করতে ব্যর্থ হই, তাহলে আমরা আমরা অবশ্যই ভুল পথে ধাবিত হব। কোনো কাজ করার পূর্বে আমাদের চিন্তা করতে হবে, আমাদের অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, এবং সেই অনুপাতে আমাদের কাজ করতে হবে। কোনো হুমজে গেলে কোনো কাজ করা যাবে না, শর্টকাট করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। ওকে, তো হোয়াট ইজ নট রিটেন ক্যানট বি ডান। থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল। আজকের আমার প্রেজেন্টেশন ছিল, ইনশাল্লাহ ইটস এ নর্মাল থিং অল। যদি নেক্সট টাইম কোনো সময় দেখা হয়, যদি এখানে আমাদের মনির ভাই যদি ব্যবস্থা করে, সেই ক্ষেত্রে আমি স্পেশালি ইন্ডিভিজুয়ালি প্রশিক্ষণের ব্যবস্থা করব। আপনাদের কারো কিছু কি বলার আছে? এখন আপনাদের কোশ্চেনের পর্ব। আপনাদের কারো হ্যাঁ কিছু কি ভাইয়া, বলার আছে? বলুন। ভাইয়া এর আগের স্লাইডের আপনার 21 নম্বর পয়েন্টটা একটু আরেকবার বলবেন, আমি মনে হয় মিস করে গেছি ওটা। আগের স্লাইডে 21 নাম্বার, 21 নম্বর, জি। মানে 21 নাম্বার স্লাইড। না না না, এর আগের স্লাইডের 21। 21 কোথায়? ও এরপরে 21, যান। ও ও জি জি আচ্ছা জি। আচ্ছা, পেনাল্টি, পেনাল্টি স্যাংশন। দেখেন, আমরা কি সবাই কি ভালো মানুষ? অবশ্যই সবাই ভালো মানুষ না। এখন কেউ কেউ মনে করে স্যার খুব ভালো, আমাদের সেফটি স্যার অনেক ভালো, ও কিচ্ছু করে না। আরে এখন এইভাবে যদি, এখন যদি সবসময় যদি আপনাদেরকে মানে ভালোই বাসা হয়, ভালোবাসা দিয়ে তো সবসময় কাজ হবে না। আপনাকে একবার দুইবার তিনবার তিনবার চান্স দেওয়া হবে, তিনবারের পরে কি হবে, আপনি যদি দেখা যায় যে আপনি রঙই করতে থাকেন, তো আপনাকে পেনাল্টি করা হবে। প্রথমত আপনার 1,000 টাকা কাটা হবে, দ্বিতীয়বার যদি আপনি সুস্থ, আপনি যদি ভালো না হন আবার 2,000 টাকা কাটা হবে, তারপরে যদি আপনি ভালো না, তাকে আপনাকে চাকরিচ্যুত করা হবে। দ্যাটস ইট। এটা আন্ডার সেফটি ডিপার্টমেন্ট জব, কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট জব। আসলে কমপ্লায়েন্স, সেফটি ইজ এ পার্ট অফ কমপ্লায়েন্স, হেসিসি ইজ এ পার্ট অফ কমপ্লায়েন্স। বা দুঃখজনক হলো সত্য যে আসলে ফায়ার ফায়ার হইতেছে 100টা সিকুয়েন্সের 40তম স্টেপ। প্রথম এবং প্রধান স্টেপ হচ্ছে আপনার হেসিসি, হেলথ সেফটি। বাট আমাদের বাংলাদেশ কি করে, ওরা ইন্ডাস্ট্রি গুলাতে ফায়ার সেফটি নিয়ে ওরা মাথা খারাপ করে ফেলায়। আপনি যদি 1 নাম্বার স্টেপ থেকে 10 নাম্বার স্টেপ বাদ দেন, তার মানে আপনি 40 নাম্বার স্টেপ নিয়ে আপনি দৌড়াচ্ছেন। তো এই স্টেপ গুলো ওকে হলে তো ফায়ার অটোমেটিক্যালি ওকে হয়ে যাবে। যিনি হেসিসি উনি ফায়ার সেফটি। হেসিসি ইজ এ 40তম পার্ট হচ্ছে ফায়ার। হ্যাঁ, বলুন, আরো কোনো প্রশ্ন? না, হ্যালো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, জি না।
আপনাদের আরো কিছু বলার আছে? এখানে অনেক মেসেজ আসছে। ইফ ইউ ওয়ান্ট দিস ট্রেনিং ভিডিও প্লিজ সাবস্ক্রাইব। ওকে, শিওর 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 শিওর। আপনাদের কারো কি কোনো কিছু বলার আছে? দেখুন, নো আমি স্যার, এখানে থ্যাংক ইউ একটা স্যার। কথা বলি আপনাদেরকে, একটা কথা বলি, কনস্ট্রাকশন আসসালামু সেক্টরে আলাইকুম। আপনাদের যথেষ্ট সুযোগ আছে। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? মাশাল্লাহ ভাই, আর কি আপনি আমাকে স্যার বলতেছেন? আরে ভাই, একটু ওয়েট হ্যাঁ, করেন, শুনতে আমার পাচ্ছি। ক্লিয়ার না। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি মরুভূমি থেকে, আপনি বলেন। এরকম অন্যরা শুনতে পাচ্ছে কিনা জানি না। সবাই শোনার কথা। আপনার কি জি, সেশন? শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, এইমাত্র শেষ হলো। আমার মনে হয় যদি কারো কোনো কনফিউশন থাকে, ওরা আমার পার্সোনালি নাম্বার নিতে পারে, এবং এটা মনে হয় অনলাইনে দেওয়া থাকবে, ওনারা ওখান থেকে শুনে নিতে পারবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আরেকটা বিষয় বলছি, সবাইকে প্রশিক্ষণ নিতে হবে, দক্ষ হতে হবে। মনির ভাই যদি এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করে, মানে ইন্ডিভিজুয়াল কোর্সের উপর প্রশিক্ষণ নেন, আশা করি আপনারা দক্ষ হয়ে কাজে যান। বিদেশে প্রচুর লোক নিচ্ছে, আপনাদের সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট গুলো নলেজ অ্যাচিভ করেন, সার্টিফিকেট নিয়ে সিভি তৈরি করেন, এই সিভিটা সাবমিট করেন, তখন দেখবেন যে চাকরির অভাব হবে না, স্যালারিও ভালো পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাঙ্কস নূর আহমদ স্যার এবং অল পার্টিসিপেন্টস। রিজনটা হচ্ছে আসলে একটা ট্রেনিং এ ট্রেনারের যেমন ডেলিভারি, ইনফরমেশন, স্পিচ প্রয়োজন থাকে, আসলে সেটা পার্টিসিপেন্টদের এঙ্গেজমেন্ট, নট অনলি অ্যাটেন্ড, এঙ্গেজমেন্টটা ভালো না থাকলে ট্রেনিংটা ফ্রুটফুলি হয় না। আমি শুনেছি, আহ, আমি অন্য একটা প্রোগ্রামে থাকার কারণে শুনতে পেয়েছি, কিন্তু আমি নিজে এঙ্গেজ হতে পারিনি, ভালো লেগেছে। নূর আহমদ স্যার সম্পর্কে অনেক আগের থেকেই জানি। আহ, আমি ওনার সঙ্গে বেশ আগে থেকে ট্রেনিং পার্টটা নিয়ে কাজ করি। ফার্স্ট উনি আমাদের অর্গানাইজেশনের হয়ে একটা সেশন স্টার্ট করেছেন। আসলে ট্রেনিং মানেই তো ডেভেলপমেন্ট, কেউ নলেজ ডেভেলপমেন্ট করছে, সাথে সাথে ক্যারিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে। আশা করি সবার এটা কাজে লাগবে। সেকেন্ড অন হচ্ছে যেটা নূর আহমদ স্যার বললেন, যে ভিডিওটা আমাদের এই একটা লিংক এখানে আমাদের অফিসের একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার ফরিদ উনি দিয়ে দিয়েছেন, চ্যাট বক্সে আছে। একটা ইউটিউব চ্যানেলের সে আছে, মনির একাডেমি নাম। ওইখানে আমাদের এই ট্রেনিং এর ভিডিওটা আপনারা বাই টুমোরো, আফটার লাঞ্চ বা বিফোর লাঞ্চ এরকম একটা সময় পেয়ে যাবেন, আমরা আপলোড করে দিব। আর ওখানে ঢুকলে দেখবেন আরো অনেক ট্রেনিং এর পার্ট বা কিছু কিছু ইনফরমেশন থাকে একটা চ্যানেলের ভিতরে আহ, রয়েছে, যেটা সেখানেও লার্নিং পার্ট, দ্যাট মিনস হিস্ট্রিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড, নামের পার্ট, কিছু কিছু পার্ট এখানে শর্ট আকারে আছে। বাট 95% ভিডিওটাই হচ্ছে লং কোর্সের। সো আপনারা ওই জায়গাটাতে চাইলে এনভায়রনমেন্ট, তারপরে হচ্ছে আইএসও পার্ট, কমপ্লায়েন্স ইস্যু, সাস্টেনেবিলিটির ইস্যুস রয়েছে, গডসেস, জিআরএসআরসিএস, সেডেক্স বিএসসি সহ বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড ওখানে ভিডিওগুলো আছে, ওখানেও পেতে পারেন। আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের এটা বেনিফিটটা আসবে। সো এগেইন থ্যাঙ্কস, আমরা এখানে শেষ করতে চাচ্ছি। আমরা ইনশাল্লাহ যদি সবার ভালো আগ্রহ পাই, আমরা সামনে আরো কিছু কোর্স নিয়ে আসব, যে কোর্সগুলো হয়তো বা কখনো ডে লং হবে, ডে লং হতে পারে। সেটা হয়তো বা লাইক আছে এমন হলো নিবসে ভর্তি হওয়ার জন্য বা নিবস কমপ্লিট করার জন্য আমরা খুব উদগ্রীব যারা সেফটি ফাংশনে জব করে থাকি। বাট আসলে নিবসে পাশের পার্সেন্টেজ আমাদের চারিদিকে দেখা যায় খুব কম। নূর আহমদ খান ভাই নিবসের এই পার্ট নিয়ে খুবই উনি ভালোভাবে একজন এক্সপার্ট হিসেবে কাজ করেন। এমনও হতে পারে আসলে নিবসের প্রিপারেশন, এই কোর্সের প্রিপারেশন কিভাবে নিতে হবে, কিভাবে নিলে চান্স পাওয়া যাবে বা ভর্তি হওয়া যাবে, অথবা যদি ভর্তি ইজিলি হওয়া যায় কোর্সটাকে কিভাবে সুন্দর করে শেষ করে একটা
অ্যাচিভমেন্ট বা সার্টিফাইড হওয়া যাবে, এটার উপরেও একটা কোর্স হতে পারে, একটা ডে লং সেশন হতে পারে। তো এরকম ভাবে ওশার উপরে কোর্স আসতে পারে, আইএসও 45001 এর সাথে রিলেভেন্ট হেলথ এন্ড সেফটির আরো ডিপ বিষয়গুলো আসতে পারে। তো এই রিলেটেড কোর্সগুলো আমরা ইনশাল্লাহ সামনে প্ল্যান করে করে করব। আশা করি আপনাদের সকলকে পাবো। আর কারোর কোনো কিছু বলার আছে কিনা প্লিজ?